আচ্ছা, আমরা শুরু করছি। শুরু করার আগে দিয়ে আমাদের স্ক্রিনটা আমরা শেয়ার করি। আমরা আলোচনা করছিলাম জি স্যার। যে কনসাসনেস নিয়ে। তো কনসাসনেসের আলোচনা আমরা কনসাসনেসের আলোচনাটা কেন করছি? কনসাসনেস অ্যাজ অ্যান আর্গুমেন্ট to prove the existence of mind. ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের প্রশ্নটা ছিল মানে ডাজ মাইন্ড এক্সিস্ট, মাইন্ড এক্সিস্ট করে কিনা। মাইন্ড যদি এক্সিস্ট করে তাহলে মেটেরিয়ালিজম ইজ ফলস, আর মেটেরিয়ালিজম যদি কারেক্ট হয় তাহলে ডুয়ালিজম ইজ ফলস। ডুয়ালিজম মানে হচ্ছে যে মাইন্ড বডি দুটাই এক্সিস্ট করে, হ্যাঁ, দ্বৈতবাদ যেটা। দ্বৈতবাদ। সেজন্য যে সব আর্গুমেন্ট গুলো, এই যে আমার হাতে বইটা আছে, বইটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা, এই বইটা থেকে আমরা পড়াচ্ছি। একটা জি স্যার, এই যে এডওয়ার্ড নাকার জন্য বইটা। স্যার, এই যে বইটা ইউ সি, এই বইটাতে পারসেপশন, ডুয়ালিজম, মেটেরিয়ালিজম, কোয়ালিয়া, কনসাসনেস, থট, ইন্টেনশনালিটি এবং পার্সন, এই চ্যাপ্টার গুলো আছে। এই চ্যাপ্টার গুলোর মধ্যে থেকে আমরা যে 5 নম্বর কনসাসনেস, এটা নিয়ে আলোচনা শুরু করছি। কনসাসনেস মানে চেতনা। চেতনা নিয়ে আলোচনার একটা বৈশিষ্ট্য হলো যে আমাদেরকে চেতনাকে ব্যবহার করেই আমাদেরকে বুঝতে হচ্ছে আসলে চেতনাটা কি। তাহলে আমি চেতন আছি কিনা এটা কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে চেতনার স্বরূপটা কি। তাহলে আমরা যদি বলি যে মানে চেতনার যে ভিতরকার দিক, চেতনার আসল বৈশিষ্ট্যটা কি, রিয়েলি কি, সেটা আমরা জানার চেষ্টা করছি। সেইটা আলোচনা করতে গিয়ে আমরা ইন্টেনশনালিটির কথা বলেছি। ইন্টেনশনালিটির যে যারা মেটেরিয়ালিস্ট তারা তাহলে চেতনাকে ইন্টেনশনালিটি হিসেবে ব্যাখ্যা করে, এবং ইন্টেনশনালিটিকে একটা ফিজিক্যাল ফেনোমেনা হিসেবে তারা বলে। এটা একটা রিডাকশনিস্ট অ্যাপ্রোচ, এটা আমরা দেখেছি। এরপরে এই এই এলিমিনেটিভিজম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ না? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এলিমিনেটিভিজম এটা হচ্ছে বস্তুবাদের পক্ষে একটা যুক্তি। তাহলে কি এলিমিনেট করার চেষ্টা করে এখানে? এখানে হচ্ছে যে কনসাসনেস যে একটা ইন্ট্রিনজিক, ইন্ট্রিনজিক মানে কি, একেবারে মানে স্বতন্ত্র স্বাধীন একটা কিছু, সেটা হলো ইন্ট্রিনজিক। হ্যাঁ, ইন্ট্রিনজিক। যেমন টাকার মূল্য, টাকার মূল্যটা হচ্ছে এক্সট্রিনজিক ভ্যালু, হ্যাঁ, আর স্বর্ণের মূল্যটা হচ্ছে ইন্ট্রিনজিক ভ্যালু, তাই না? শতমূল্য পরতমূল্য, ইন্ট্রিনজিকটা কি যেন বললেন? সরি স্যার। মানে আমরা শতমূল্য পরতমূল্য এরকম একটা নীতিবিদ্যার মধ্যে পড়ছি না? জি স্যার, শতমূল্য মানে নিজেরই যার মূল্য আছে, তাহলে নিজের মূল্য ই করে। তাহলে এই মুদ্রাটার উপরে লেখা হয়েছে 100 টাকা, ওকে? তাহলে এটা হচ্ছে মানে এক্সট্রিনজিক, পরতমূল্য। টাকা একটা পকেট থেকে বাইরেই করি, এই যে টাকা একটা বের করলাম, এটা কি দেখা যাচ্ছে? আমি স্ক্রিন অফ করে জি দিই। স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। রাইট। তাহলে এই টাকাটা যেটা দেখা যাচ্ছে, এই টাকাটার উপরে যেটা লেখা আছে 500 টাকা, ওকে? এই 500 টাকা যে লেখা আছে, এখন একটু কমে গেছে। এই 500 টাকা যে লেখা আছে, এই 500 টাকা লেখা না থেকে এখানে যদি কথার কথা 50 টাকা লেখা থাকতো, তাহলে এটার মূল্য হতো 50 টাকা। জি স্যার। তাহলে এই লেখাটা কাগজটার উপর ছাপানো হয়েছে, তাহলে এই কাগজটার মূল্য কি 500 টাকা, নাকি লেখার কারণে এটা একটা মূল্য আরোপ করা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক এটা চালু করছে মুদ্রাটা, যে এটা হচ্ছে 500 টাকা? স্যার লেখার কারণে হচ্ছে। লেখার কারণে। আর একটা স্বর্ণ আমরা যদি ধরি, স্বর্ণ, এই স্বর্ণটার উপরে যদি স্বর্ণ লেখা নাও থাকে, তাহলে তো এটা স্বর্ণ, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে স্বর্ণের মূল্যটা হচ্ছে ইন্ট্রিনজিক, মানে শতমূল্য। জি। আর টাকার মূল্যটা হচ্ছে এক্সট্রিনজিক, মানে পরত মূল্য, মানে আমরা মূল্যটা আরোপ করছি। জি। ওকে, তাহলে কনসাসনেস এটা কি ইন্ট্রিনজিক, মানে আসলে একটা রিয়েল একটা কিছু,
হ্যাঁ, নাকি হুম, এটা মানে মানে আমরা মনে করি সেজন্য সেটা, এটা আসলে তেমন কিছু না। হুম, স্যার ইন্ট্রিনসিক আমরা মনে মনে হচ্ছে করি, স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই যারা শতমূল। আমেনার এই আমাদের সরি আমেনা বলতে হবে, সুহানির কথাটা শুনি। না, স্যার ইন্ট্রিনসিক মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, তো তুমি যদি চেতনাকে যদি ইন্ট্রিনজিক মনে করো, তাহলে এই চেতনাটা কি আমাদের বডি থেকে আসছে, নাকি আমাদের বডি চেতনাটা পাইছে বলে বডিটা কাজ করছে? হুম, স্যার বডি চেতনাকে মানে চেতনা সিগন্যাল পেয়েছে বলে কাজ হ্যাঁ করছে। হ্যাঁ জি স্যার, স্নায়ুতন্ত্র যেটা মানে ওইখান হুম, থেকে। আচ্ছা, মনে করো আমি আহ, আহ, কি বলা হচ্ছে? আমি এখানে কিছু লিখলাম, আমি লিখছি আমি লিখছি, এটা দেখা যাচ্ছে? জি স্যার, লিখছেন যাচ্ছে, কি লিখছেন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি লিখছি, এই যে কি লিখছি এটা দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে বোধহয় না? হ্যাঁ হ্যাঁ, ফিলোসফি না কিছু একটা লিখছেন। ফিলসফি লিখেছি। আচ্ছা, এই যে আমি যে লেখাটা লিখেছি, এই এই লেখাটা আমি লিখেছি, তাহলে এখানে দেখা যাচ্ছে। আর আমি যে স্ক্রিন শেয়ার দিচ্ছি, সাপোজ জি আমি একটা স্ক্রিন শেয়ার দিলাম, এই এখানে যে লেখাগুলো দেখা যাচ্ছে, এই লেখাগুলো কি আমি লিখেছি, নাকি লেখাগুলো ছিল আমি এখানে শুধু শেয়ার করেছি? জি ছিল, এখানে লেখাগুলো ছিল। তাহলে আমার হাতের লেখাটা যদি ইন্ট্রিনজিক হয়, তাহলে এই যে লেখা দেখা যাচ্ছে এটা হচ্ছে এক্সট্রিনজিক। হুম 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 হুম, স্যার। ঠিক আছে? তাহলে আমরা যে হুম, কনসাসনেস এর কথা বলছি, এই কনসাসনেসটা কি ইন্ট্রিনজিক না এক্সট্রিনজিক সেটা নিয়ে কথা। যেমন টেলিভিশনে যে প্রোগ্রামগুলো দেখা যায়, সেই প্রোগ্রামগুলো কি টেলিভিশন তার মাদারবোর্ড ভিতর থেকে তৈরি হয়, নাকি রিলে করে, মানে টেলিভিশন স্টেশন থেকে সেটা সম্প্রচার করা হচ্ছে, এখানে রিসিভ করে ডিসপ্লে করা হচ্ছে? জি ডিসপ্লে করা হয় কারো দ্বারা। তাহলে তাহলে টেলিভিশনের স্ক্রিনের মধ্যে আমরা যেটা যেটা দেখতে পাই, সেটা কি টেলিভিশনের ইন্ট্রিনজিক নাকি এক্সট্রিনজিক? স্যার ইন্ট্রিনসিক না স্যার ইন্ট্রিনজিক। এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক আরোপ করা হয়। এক্সট্রিনজিক, এটা আরোপিত, মানে এটা অন্য জায়গা থেকে। যেমন আমি এখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে যেটা করছি, সেই লেখাগুলো আমি তৈরি করছি না, কিন্তু তৈরি করা ছিল, শেয়ার করছি। ওকে, তাহলে আমাদের যে চেতনা, এই চেতনাটা কি মানে একটা স্বতঃস্ফূর্ত অরিজিনাল ইন্ট্রিনজিক কিছু, নাকি আমাদের বস্তুর একটা বই প্রকাশ? হ্যাঁ, কেউ একজন বলো। স্যার ইন্ট্রিনসিক। আচ্ছা রুমু, তুমি এটা ইন্ট্রিনজিক মনে করছো, হ্যাঁ? তাহলে তুমি হচ্ছে দ্বৈতবাদী। হ্যাঁ, তুমি মনে করো তাহলে আমাদের বস্তু সত্তার অতিরিক্ত একটা মন আছে, মনের কিছু বৈশিষ্ট্য আছে। মনের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মনের মধ্যে চেতনা থাকবে, এবং ওই চেতনা আমাদের ব্রেনের মাধ্যমে কাজ করে শরীরের সাথে। মানে ওই ডেকার্ট যেটা বলেছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, মানে মন শরীরের উপরে, শরীর মনের উপরে ক্রিয়া প্রতিক্রিয়া করে। আচ্ছা, কেউ যদি এরকম মনে না করে, সে যদি মনে করে যে আসলে চেতনাটা ইন্ট্রিনজিক কিছু না, বরঞ্চ এটা আমাদের মস্তিষ্ক, এটার একটা মানে গুণ। যেমন চুম্বকের গুণ হচ্ছে টানা, লোহার একটা প্রত্যেকটা বস্তুর একটা গুণ আছে না? যেমন এই যে এটা একটা ফ্লুইড, তাই না? এটা ফ্লুইড, এই যে নড়াচড়া করছে, নড়াচড়া করছে না? হ্যাঁ, এইটা। তাহলে জি স্যার। আমি যখন একটা ফ্লুইডকে নাড়াচাড়া করি, ফ্লুইডটা তো এই যে নড়ে, নড়তেছে, হ্যাঁ। কিন্তু ধরো আমি এই চাবির এটাকে নাড়াচ্ছি, তো এটা যেভাবে নাড়াচ্ছি সেভাবে নাড়াচ্ছি, এটা তো ভিতর থেকে নড়ে যাচ্ছে না। তাহলে এক একটা বস্তুর গুণ আছে না আলাদা? জি স্যার। এক একটা বস্তুর যেরকম আলাদা গুণ আছে, যারা বস্তুবাদী তারা বলবে আমাদের মস্তিষ্কের গুণ হচ্ছে চিন্তা করা বা চেতনা সাপ্লাই দেওয়া। তাহলে চেতনাটা ইন্ট্রিনজিক না। এটা কাদের মত? বস্তুবাদীদের মত। বস্তুবাদী। বস্তুবাদীরা তাহলে একটা জিনিসকে এলিমিনেট করতে চায়। কি এলিমিনেট করতে চায়? তারা চায় যে চেতনা, চেতনা যে ইন্ট্রিনজিক, চেতনা আছে, চেতনা নাই এটা কেউ বলবে না, চেতনা আছে। কিন্তু বস্তুবাদীদের মতে চেতনাটা আসছে আমাদের মস্তিষ্ক নামক বস্তু থেকে।
হ্যাঁ, আমাদের মন বলে দুইটা। আলাদা কোনো কিছু নাই যেটা আমাদের চেতনাকে ধারণ করে। ওকে, তাহলে আমার এতটুকু কথা যেটা বলেছি সেটা সবাই বুঝেছো কিনা বলো, আর যারা বুঝে নাই তারাও বলো, আমি তো কথা বলি তোমাদের সাথে। চেতনা। হ্যাঁ, আমি তো নাম দেখতে পাচ্ছি এখানে যারা জয়েন করেছো। আর আফ্রিদা, বস্তুবাদীদের মতে হচ্ছে চেতনা অস্তিত্ব থেকে এসেছে, তাই না? বস্তুবাদীদের মতে চেতনাটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা গুণ, বহিঃপ্রকাশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে তাহলে মানে চেতনাটা বস্তু অতিরিক্ত কোনো কিছু না, মানে বস্তুর বাইরে কোনো কিছু নাই। আমাদের চেতনাও হুম। হচ্ছে বস্তুর একটা বৈশিষ্ট্য। আর যারা দ্বৈতবাদী মানে যারা ডুয়ালিস্ট তারা বলবে চেতনা জি। হচ্ছে আমাদের মনের একটা বৈশিষ্ট্য, সেটা বস্তুর সাথে ইন্টারেক্ট করে, মানে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে আসে, কিন্তু চেতনাটা বস্তুর বৈশিষ্ট্য না, বরং সেটা আমাদের মনের বৈশিষ্ট্য। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, অন্যরা বলো, কেউ? আফরিদা, আফরিদা শুনতে পাচ্ছ? আফরিদা আমাকে? আফরিদা তাবাসসুম? আচ্ছা, আফ্রিদার পরে আমি দেখতে পাচ্ছি আকাশ। আকাশ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তো আমরা এতক্ষণ যেটা বললাম এই কথাগুলো তুমি কি বুঝেছো? জি স্যার, শুনছি। হুম? জি স্যার। আচ্ছা, তোমার নেটওয়ার্কে কি সমস্যা না? স্লো স্যারের দিকে। তুমি তাহলে একটু আরো একটু খোলামেলা জায়গায় যাও যেখানে নেটওয়ার্ক ভালো কাজ করবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, স্যার তো আমি বাড়ি থেকে প্রায় অনেক দূর চলে আসছে, পুকুর পাড়ে চলে আসছে আর কি। আরো পুকুর পার বাজার। পার হইয়া বিলের মাঝখানে চলে যাও। আচ্ছা, তো সুহানি, জি স্যার। আচ্ছা, তো আমরা যে বললাম যে চেতনা এটা কি একটা ইন্ট্রিনজিক নাকি এক্সট্রিনজিক? তাহলে যারা বস্তুবাদী তারা বলবে চেতনা হচ্ছে একটা এক্সট্রিনজিক ব্যাপার, মানে আমাদের মস্তিষ্কের একটা বাই প্রোডাক্ট। জি স্যার। আর যারা দ্বৈতবাদী অর্থাৎ যারা মনে দ্বৈতবাদী। করে বস্তু এবং মন দুইটাই অস্তিত্বশীল, তারা বলবে চেতনা হচ্ছে এখন আমাদের একটা মনের বৈশিষ্ট্য, সেটা আমাদের বডির সাথে ইন্টারেক্ট করে। ওই যে ডেকার্ট যেটা বলছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, মনে আছে? জি স্যার। হুম? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ফেজে প্রসিড করি। তাহলে ডেনিয়ান ড্যানেটের মতো যারা এলিমিনেটিভিস্ট আছেন তারা মানে মাইন্ডকে এলিমিনেট করতে চাইবে কিভাবে, যে চেতনা হচ্ছে একটা আরোপিত, চেতনা হচ্ছে একটা মস্তিষ্কের বৈশিষ্ট্য, চেতনা স্বাধীন স্বতন্ত্র কোনো কিছু নয়। সেজন্য ডেনিয়াল ড্যানেট একটা থট এক্সপেরিমেন্টের কথা বলেছে, সেটা আমরা পেয়েছিলাম যে কোয়ালিয়া ইনভার্সন সিনারিও, না? যে হঠাৎ করে আমি যদি দেখি যে সব উল্টাপাল্টা দেখা যাচ্ছে, তখন আমি ডাক্তারকে জিজ্ঞেস করব, আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করব। সেটা থেকে ড্যানেল বলতে চায় যে আসলে আমাদের যে কোয়ালিয়া সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সটা সঠিক না ভুল সেইটা আসলে আমরা বুঝতে পারি আলটিমেটলি, মানে থার্ড পার্সন যারা আছে, মানে অবজেক্টিভ ইয়া থেকে। যেমন আমি যদি ডাক্তারকে জিজ্ঞেস করি তাহলে ডাক্তার হচ্ছে আমার জন্য একজন থার্ড পার্সন, সেরকম। সেইটার সমালোচনা হচ্ছে এখানের মধ্যে যে আমি যখন ডাক্তারকে জিজ্ঞেস করি বা অন্যদের কথা জিজ্ঞেস করি যে তারা আমাকে বলবে যে আমার কোনো সমস্যা হয়েছে কিনা, কি কারণে আমি ঘাসগুলাকে লাল দেখতেছি, আকাশটাকে হলুদ দেখতেছি, উল্টাপাল্টা দেখতেছি। তো সেখানে ড্যানেটের সমালোচনা হচ্ছে যে আমি যে মনে করি যে আমার যদি কোনো সমস্যা হয় তাহলে ডাক্তারের কথা বা আশেপাশে যারা অন্যান্যরা আছে তাদের কথাকে আমি মেনে নেওয়া উচিত, এই কথাটা তো আমি আমার ভিতর থেকে ফিল করি। আমার ভিতর থেকে যদি আমি এটা ফিল না করতাম তাহলে আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করতাম না। তাহলে শেষ পর্যন্ত কিন্তু আমার ভিতর থেকে যে একটা ফিল করার যে ব্যাপারটা সেটা কিন্তু রয়ে গেছে, মানে আমার যে কোয়ালিয়া সেটা রয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা
এটা আলোচনা করতে গিয়ে আমরা এই আলোচনা করেছিলাম যে সায়েন্টিফিক অবজেক্টিভিটির কথা, যে আমার একান্ত অনুভূতি একান্তই আমার, তোমার একান্ত অনুভূতি তোমারই, কিন্তু যখন এইটা নিয়ে যখন আমাদের সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো নিয়ে যখন আমরা একটা এপিস্টেমিক রিলেশন গড়ে তুলি, কারণ এপিস্টেমিক রিলেশন, জ্ঞান তো একটা রিলেশনের ব্যাপার, তাই না? তাহলে আমরা যখন যাচাই করি তখন আমার অভিজ্ঞতাটা আরেকজন যাচাই করে, আরেকজনটা আমি যাচাই করি, তার মানে আমরা একটা রিলেশন এস্টাবলিশ করি, সেই রিলেশনটা অবজেক্টিভ। সেইটা আলোচনা করতে গিয়ে আমরা এখানে পেয়েছিলাম যে যে আমাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলা এগুলা আমাদের সত্তাগত দিক থেকে মেটাফিজিক্যালি এগুলো হচ্ছে ব্যক্তিগত, কিন্তু জ্ঞানের দিক থেকে সেগুলো হচ্ছে বস্তুগত। তাহলে আমি যখন কোনো কিছুকে লাল বলি তখন আমি আমার অভিজ্ঞতা থেকেই সেটা বলি, তখন আরেকজন যখন বলে হ্যাঁ এটা লাল, এটা ঠিক হয়েছে, তখন সে তার অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতাকে কনফার্ম করে। তাহলে তার অভিজ্ঞতা তার, আমার অভিজ্ঞতা আমার, কিন্তু যখন আমরা যাচাই করি তখন আমরা একটা অবজেক্টিভিটি পাই। তার মানে হচ্ছে যে আমাদের জ্ঞানগুলো হচ্ছে অবজেক্টিভ, কিন্তু জ্ঞানের অনুভূতিগুলো হচ্ছে সাবজেক্টিভ। এভাবে আমরা বলছি যে কোয়ালিয়া হলো এপিস্টেমোলজিক্যালি অবজেক্টিভ আর মেটাফিজিক্যালি সাবজেক্টিভ। এই আলোচনা করার পরে আমরা প্রথম ক্লাসের এই আলোচনার পরে আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় ক্লাসে রিপ্রেজেন্টেশনালিজম এন্ড হায়ার অর্ডার থিওরি। তাইলে রিপ্রেজেন্টেশনালিজম হচ্ছে কাদের মত? বস্তুবাদীদের মত। তারা বলতে চাইবে যে আমাদের যে কোয়ালিয়া, এই কোয়ালিয়া গুলা আসলে কতগুলো রিপ্রেজেন্টেশন, মানে আমাদের মধ্যে কতগুলো রিপ্রেজেন্টেশন তৈরি হয়। যেমন যেমন তোমরা আমাকে দেখতে পাচ্ছ, তাইলে আমার একটা রিপ্রেজেন্টেশন তোমাদের ব্রেনের মধ্যে তৈরি হয়েছে, সেজন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তাহলে আমি যখন কথার কথা হাতে একটা কলম নেই, আমি একটা কলম নিলাম, তাহলে এই কলমটা, আমার হাতে যে কলমটা আছে, এটার একটা রিপ্রেজেন্টেশন এই ক্যামেরার মধ্যে দিয়ে তোমাদের কাছে যাচ্ছে। এভাবে আমরা যত জ্ঞানের কথাই বলি না কেন, সবগুলো জ্ঞানেই কিন্তু আমাদের মধ্যে একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন তৈরি করে আমাদের ব্রেনের মধ্যে। তাহলে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনের বাইরে আমাদের মানে ইয়াটা আছে কিনা, ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনের বাইরে আসলে একটা কিছু আছে কিনা। তাহলে যারা মনের পক্ষে তারা বলবে যে না, আসলে একটা কিছু আছে, সেইটার ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে আমরা ইন্টেনশন দিয়ে ব্যাখ্যা করি। যেমন আমি গত ক্লাসে দেখাইছিলাম, কি দেখাইছিলাম? করলা, তারপরে দিয়ে পটল, তারপরে দিয়ে একটা আম দেখাইছিলাম নাকি? জি স্যার। এবং আমটা আমি পরে কাইটেও খাইছিলাম। তো যখন আমরা কোনো কিছু দেখি, এখানে আপেলের কথা বলা আছে, আর আমি দেখাইছিলাম করলা, পটল, আম, যে কোনো একটা কিছু তুমি দেখো, সেটা থেকে কতগুলো ডাটা আমাদের কাছে যায়, কতগুলা ইমপ্রেশন আমাদের কাছে যায়, যাওয়ার পরে দিয়ে আমরা মনে করি যে হ্যাঁ এটা হচ্ছে সেটা। এখন বস্তুবাদীদের কথা হচ্ছে ওই ডাটাগুলোই হচ্ছে বস্তুটা, এর বাইরে আলাদা কোনো বস্তু নাই। আর যারা দ্বৈতবাদী তারা বলবে আসলে আলাদা একটা কিছু বস্তু আছে, যেইটার বস্তুগত রিফ্লেকশন গুলো আমরা বস্তুগত প্রক্রিয়াতে অভিজ্ঞতার মাধ্যমে পাই। এখন এই যে বস্তুগত অভিজ্ঞতা আমরা যেটা পাই, রিপ্রেজেন্টেশন, এর বাইরে কোনো বস্তুর কিছু নাই। সেটার আলোচনা করতে গিয়ে আমরা দাঁতের ব্যথার আলোচনা করছিলাম, যে আমাদের যে দাঁতে ব্যথা হয়, এখন দাঁতের মধ্যে এখানে একটু ফুলে গেছে, এখানে একটু রক্ত বের হচ্ছে, সেগুলো হলো এক ধরনের অভিজ্ঞতা। কিন্তু যে একটা তীব্র ব্যথার অনুভব আমার ব্যক্তিগতভাবে হয়, সেইটা তো আমার একান্ত ব্যক্তিগত, সেটা তো নাই বা এরকম কিছু হয় না, সেটা তো বলা যাবে না। তাহলে আমার যদি সেরকম একটা একান্ত অনুভূতি হয়, তাহলে অনুভূতিটা কোথায় হয়? অনুভূতিটা হয় আমার মাইন্ডের মধ্যে। এই মাইন্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোয়ালিয়া বা সাবজেক্টিভ অ্যাসপেক্ট অফ সেন্স এক্সপেরিয়েন্স। হায়ার অর্ডার থিওরিটা হচ্ছে এটার ফলো আপ থিওরি, যেখানের মধ্যে তাহলে আমি যখন কোনো একটা কিছু দেখি, কোনো একটা কিছু দেখার পরে আমার মধ্যে একটা চিন্তার উদ্বেগ হয় না? আমার হাতে এটা কি? ব্রাশ স্যার। টুথব্রাশ। আচ্ছা, এই টুথব্রাশ, এটা দেখার পরে তোমাদের মধ্যে একটা আইডিয়া জেনারেট হয়েছে টুথব্রাশের, তাই না? আচ্ছা, এই টুথব্রাশটা আমি রেখে দিলাম, এখন তোমরা কি টুথব্রাশ দেখতে পাচ্ছ? না স্যার।
আচ্ছা, এখন যে টুথব্রাশ দেখতে পাচ্ছ না, এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, এই টুথব্রাশটা যেটা তোমরা হাত দেখতে পেয়েছো, এটা কার? এটা কি আমার? এটা কি মোজাম্মেল স্যারের? এটার দাম কত? কত টাকা? এত টাকা হতে পারে। এরকম তোমরা একটু যদি ভাবো, তাহলে তুমি এই যে টুথব্রাশটা দেখে তোমার মধ্যে যে একটা ভাবনা আসলো, এই ভাবনাটা টুথব্রাশটা না দেখা সত্ত্বেও কাজ করছে না? ইয়েস স্যার, কাজ করছে। হুম। তাহলে এই যে কাজ করছে, তাহলে এটা এটা দেখার মধ্যে একটা রিপ্রেজেন্টেশন তৈরি হয়েছে। ওকে, আর এই দেখার পরে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার উপরে এখন আমি আরো কিছু ভাবছি, এটা নিয়ে আমি কিছু চিন্তা ভাবনা করছি। তাহলে হ্যাঁ, এটা নিয়ে যে আমি যে এখন যে চিন্তা ভাবনা করছি, এই চিন্তা ভাবনাগুলো আমার মধ্যে একটা রিপ্রেজেন্টেশন তৈরি করছে না? হ্যাঁ, কেউ একজন বলো। জি স্যার। আচ্ছা, রিপ্রেজেন্টেশন তৈরি করছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো একটা অভিজ্ঞতা পাই, হ্যাঁ, সে অভিজ্ঞতা থেকে আমরা পরবর্তীতে আরো কিছু আইডিয়া জেনারেট করি, ইনফারেন্স করি, হ্যাঁ, করি না? তাহলে এই ইনফারেন্স গুলো হচ্ছে আমাদের জন্য হায়ার অর্ডার মানে পারসেপশন, হায়ার অর্ডার পারসেপশন। এই হায়ার অর্ডার পারসেপশন আমাদের মধ্যে একটা কনসাসনেস তৈরি করে। তাহলে আমি যখন একটা কিছু চিন্তা করি, সেই চিন্তার ভিত্তিতে আমি একটা ফার্দার চিন্তা করতে পারি। একটা চিন্তা একটা চিন্তাকে জেনারেট করে, যেমনি করে আমার একটা পারসেপশন আমার মধ্যে একটা ইনার পারসেপশন তৈরি করে। যখন আমি আমার চোখে আমি দেখি, তখন আমি দেখি। যখন আমি চোখে দেখি না, তখন আমরা মনের চোখে দেখি, মানে ইনার পারসেপশনে দেখি। তাহলে এই যে ইনার পারসেপশন তৈরি হলো, এই ইনার পারসেপশনটা কি ফিজিক্যাল নাকি নন ফিজিক্যাল? কেউ একজন বলো। স্যার ফিজিক্যাল হবে না, কারণ মস্তিষ্কটা তো আমাদের মধ্যেই আছে, তো যেহেতু বডির মধ্যে আছে সেটা ফিজিক্যাল হবে না, নন ফিজিক্যাল তাহলে কিভাবে হয়? আচ্ছা, স্যার তাহলে ধারণা তো নরমালি নন ফিজিক্যালি হয়। আমরা তো ধারণাটা বস্তুটার ধারণাটা ধারণা ধারণাটা নিচ্ছি। ধারণাটা হচ্ছে একটা বস্তু সম্পর্কে। এখন এই যে আমার এখানে একটা মগের মধ্যে কিছু ড্রিঙ্ক দেখা যাচ্ছে, এখন এই ড্রিঙ্ক গুলা কি সুইট না সোর নাকি হোয়াট, এটা টেস্ট কি, এটা তো তোমরা বুঝতে পারছো না। এখন আমি তোমাদেরকে যদি ধারণা করতে বলি, তোমরা কিছু একটা ধারণা করবা, তোমার ধারণাটা সঠিক হোক ভুল হোক, তুমি এই যে সেকেন্ডারি যে ধারণাটা করলা এটা দেখে, বা এই যে টুথব্রাশটার সম্বন্ধে ধারণা করলা যে এটা কার এবং এটার দাম কত, তাহলে এই দেখাটা ফিজিক্যাল। তোমার এই পরবর্তী যে ধারণাটা হায়ার অর্ডারটা, এটা কি ফিজিক্যাল নাকি নন ফিজিক্যাল? রিকা বলছে এটা হচ্ছে ফিজিক্যাল, যেহেতু এটা আমাদের একটা ফিজিক্যাল এক্সপেরিয়েন্সের ভিত্তিতে আমরা এটা করছি। আকাশ কি বলতে হচ্ছে? আমি বলতে চাচ্ছি ওটা নন ফিজিক্যাল। তুমি নন ফিজিক্যাল বল, আচ্ছা, তুমি এটা নন ফিজিক্যাল বলতে চাচ্ছ কারণ আকাশ, এখন কি তুমি কি বিলের মাঝখানে গেছো না? আকাশকে আপাতত মিউট করছি। আচ্ছা, ঠিক আছে, আকাশকে মিউট করা হয়েছে, কারণ আকাশের এখানে আমাদের গরুর ডাক শোনা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের ছাত্ররা মানে বিলের মাঝখানে থেকে শুরু করে গাছের আগায় কেউ উঠে নেই পর্যন্ত, তবে বাড়ির ছাদে কেউ কেউ উঠেছে নেটওয়ার্ক পাওয়ার জন্য। তো যাই হোক, তাদের যেটা আমরা ডেডিকেশন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন একটা ফিজিক্যাল বস্তুকে দেখো যখন ধারণা করি, আমি যখন চশমাটা দেখি, এই চশমাটার যেটা ধারণা আমার ব্রেনের মধ্যে তৈরি হয়েছে, এই ধারণাটা তো ফিজিক্যাল। তাহলে এই ধারণাটার ভিত্তিতে যে আরেকটা ধারণা তৈরি করি, সেটাও তো ফিজিক্যাল হওয়ার কথা। জি স্যার, কারণ হচ্ছে আমি তো প্রত্যেকটা ধারণা আমার ব্রেনের মধ্য থেকেই, মানে ব্রেনে অভিজ্ঞতাটা জমা ছিল, তো আমাকে ব্রেন সিগন্যাল দিচ্ছে বলেই আমি জিনিসটা সম্পর্কে বুঝতে পারতেছি যে এটা কি, বা একটা ধারণা আসতেছে আমার তাহলে মধ্যে। আপাতত মনে হচ্ছে আমাদের যে সেকেন্ডারি ধারণা, যেগুলো হায়ার অর্ডার, যেগুলা পারসেপশন, হ্যাঁ, ইনার পারসেপশন আমরা বলি, যে মনে মনে যখন আমি গান গাই, তাই না,
তো মনে মনে যখন গান গায় সেটাও তো গানে, সেখানে তো কথাও থাকে, সুরও থাকে, থাকে না? জি স্যার। থাকে। তাহলে এইটা তো আপাতত ফিজিক্যাল মনে হচ্ছে। তো এটার সমালোচনাটা হচ্ছে যে যেটাকে আমাদের ফিজিক্যাল মনে হচ্ছে এটা আসলে একটা স্ট্রাকচার, মানে রিলেশনের স্ট্রাকচার। আমরা আগে আলোচনা করেছি না যে আমরা যখন কোনো কিছু জ্ঞান উৎপন্ন করি তখন আমরা একটা রিলেশন এস্টাবলিশ করি, তাই না? জ্ঞানের বিষয় এবং জ্ঞানের কর্তা। যেমন মনে করো আমি যদি বলি যে এটা একটা চশমা, তাহলে এটা আমার জ্ঞানের বিষয়, আমি হচ্ছে জ্ঞানের সোহানি, কর্তা। তাহলে কর্তা এবং জ্ঞানের বিষয়ের সাথে একটা সম্পর্ক হয়েছে না? জি স্যার। আচ্ছা, তাহলে জ্ঞান হচ্ছে যে জ্ঞানের বিষয় এবং জ্ঞানের কর্তার মধ্যে এক ধরনের সম্পর্ক। তাহলে তোমার জ্ঞানের সাথে আমি যখন কানেক্টেড হই, তোমার অভিজ্ঞতা তোমার, আমার অভিজ্ঞতা আমার। কিন্তু যখন আমরা পরস্পরের কথাটাকে যাচাই করি, তখন আমরা এক ধরনের কানেকশন সেখানে এস্টাবলিশ করি না, কমিউনিকেশন, যেটা আমরা আগে বলেছি। জি স্যার। তাহলে ওই কমিউনিকেশনটা কি পার্সোনাল নাকি মানে ইমপার্সোনাল, মানে এটা কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? অভিজ্ঞতাটা সাবজেক্টিভ, কিন্তু অভিজ্ঞতা যখন যাচাই করি তখন কিন্তু সেটা অবজেক্টিভ হয়ে ওঠে, তাই না? তাহলে রিলেশনটা যে অবজেক্টিভ এটা বোঝা গেছে? জি স্যার, তাও স্যার কনফিউশনে পড়ে যায়। আচ্ছা, আমরা আলোচনা করতে করতে কনফিউশনটা একটু কমবে। ওকে, আচ্ছা। জি স্যার। তাহলে আমাদের যে কোয়ালিয়া মানে পার্সোনাল এক্সপেরিয়েন্স, সেই পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলো যখন আমরা জ্ঞানের কর্তা হিসেবে, সাবজেক্ট অফ নলেজ হিসেবে যখন একজনের সাথে একজনের যোগাযোগ করি, তখন আমাদের মধ্যে একটা রিলেশনাল স্ট্রাকচার গড়ে ওঠে এবং ওই স্ট্রাকচারটা হচ্ছে মানে অবজেক্টিভ। এই আলোচনা এ পর্যায়ে এসে আমরা গত ক্লাসে ফাংশনালিজমের কথা আলোচনা করেছি। তাহলে কোনো কিছু হচ্ছে কোনো কিছুর ফাংশনের সমষ্টি। তাহলে কলম কি? কলম হচ্ছে কলমের যা যা কাজ তা নিয়ে কলম। তাহলে ঘড়ি কি? ঘড়ি আমার হাতে তোমরা একটা ঘড়ি দেখতে পাচ্ছ হয়তোবা। ঘড়ি হচ্ছে ঘড়ির যা ফাংশন তা। ফাংশনালিজম অনুসারে তাহলে একটা মানুষ হচ্ছে কি? মানুষের যে যে কাজ আছে সেগুলো সমন্বয় করলেই মানুষ, আলাদা কোনো মানুষ নাই। মানুষের বৈশিষ্ট্যগুলো সমান সমান হচ্ছে মানুষ। এটা হচ্ছে ফাংশনালিজম। গত ক্লাসে আমরা জম্বি আর্গুমেন্ট নিয়ে আলোচনা করেছি এই প্রেক্ষাপটে যে একটা জম্বি হচ্ছে সে দেখতে মানুষের মতো, তার ভিতরে রক্ত মাংস এগুলো মানুষের মতো, কিন্তু নির্দিষ্ট কোনো মানুষের সে ক্লোন না, সে কারো কপি না, এবং তার মধ্যে কোনো কোয়ালিয়া কাজ করে না। তাহলে এই যে জম্বি বা একটা রোবট যখন দেখে, কথার কথা এই যে তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ, আমার ল্যাপটপটার যে ওয়েবক্যাম আছে সেটা আমাকে মানে আমার ভিডিও ধারণ করে সেই ভিডিওটা ইন্টারনেটে প্রসেস করে তোমাদের কাছে পাঠাচ্ছে, যার কারণে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। ওকে, যারা আমার ভিডিও দেখতে পাচ্ছ না তারা আমার একটা স্টিল ছবি দেখতে পাচ্ছ না? হ্যালো হ্যালো স্যার আমি তো ভিডিওই দেখতেছি, ওই ছবিটা দেখতেছি না। হ্যাঁ, ভিডিও যখন দেখবা তখন ছবি দেখবা না। এই যে আমি ভিডিও অফ করে দিচ্ছি, এখন একটা স্টিল ছবি দেখা যাচ্ছে না, মাথায় একটা ক্যাপ পরা? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে তাহলে আমার কম্পিউটার থেকে এই ছবিটা, স্টিল ছবিটা তোমাদের কাছে যাচ্ছে, আর আমি এখন ভিডিও অন করে দিলাম, এখন ভিডিও যাচ্ছে। তাহলে এই যে মানে যে কম্পিউটারটা আমার এই প্রসেসিংটা করতেছে, তাহলে তোমার ল্যাপটপ অথবা তোমার স্মার্টফোন, আমার ল্যাপটপ অথবা স্মার্টফোন, মাঝখানে ইন্টারনেটের কানেকশন, এখানকার ওয়েবক্যাম, এখানে একটা রিপ্রেজেন্টেশন তৈরি হচ্ছে না? মানে ক্যামেরা যা দেখতেছে সেগুলাকে ডাটা হিসেবে, প্যাকেজ হিসেবে নিয়ে তারপরে করে পাঠাচ্ছে, তারপরে প্রসেসর প্রসেসিং করতেছে, অনেক ধরনের রিপ্রেজেন্টেশন এখানের মধ্যে হচ্ছে না এটার ভিতরে, সিস্টেমের ভিতরে? জি স্যার। আচ্ছা, তাহলে তাহলে একটা কম্পিউটারের মতো ফিজিক্যাল সিস্টেমের মধ্যে যদি রিপ্রেজেন্টেশন হয়, তাহলে একটা জম্বি মানুষের মতো যে মানে রোবট, তার মধ্যেও তো সেই ধরনের রিপ্রেজেন্টেশন হবে, হবে না? জি স্যার, হবে। আচ্ছা, যদি হয় তাহলে আমরা কি বলবো যে জম্বির কোয়ালি আছে, সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স আছে, এটা কি বলবো? না স্যার। কারণ জম্বি আর্গুমেন্টের মূল কথাটাই হচ্ছে
জম্বির সবকিছু মানুষের মতো হবে, ভিতরে বাহিরে সবকিছু, কিন্তু তার কোনো সাবজেক্টিভ মানে এক্সপেরিয়েন্স থাকবে না বা কোয়ালিয়া থাকবে না। ওকে, তাহলে আমাদের সমালোচনা হচ্ছে আমাদের মধ্যে যে রিপ্রেজেন্টেশন গুলো তৈরি হয়, এই রিপ্রেজেন্টেশন গুলো আসলে আমাদের যে এই যে এখানে আছে কোয়ালিয়া, এই যে আমি এখানে হাইলাইট করছি কোয়ালিয়া, আমাদের যে সাবজেক্ট এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সটা যখন এটা রিলেশনের মধ্যে আসে, একটা রিলেশনের স্ট্রাকচার তৈরি হয়, সেইটা ফিজিক্যাল, কিন্তু আমাদের কোয়ালিয়া বা সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স এটা কিন্তু ফিজিক্যাল না। তাহলে আমরা এর আগে যে আলোচনা করেছি সেটা যদি তোমাদের মনে থাকে, যে আমরা যখন আমাদের অভিজ্ঞতাগুলো পাই, এক্সপেরিয়েন্স গুলো পাই, সেগুলো হচ্ছে সাবজেক্টিভ, কিন্তু এক্সপেরিয়েন্স গুলো সঠিক হয়েছে বা ভুল হয়েছে সেগুলো যখন আমরা যাচাই করতে যাই, আমার মতো জ্ঞানের কর্তা অন্য কোনো মানুষের সাথে যখন আমি যোগাযোগ করতে যাই, তখন আমাদের নিতান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়টা তখন একটা অবজেক্টিভ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাহলে আমার দাঁতের ব্যথা, এইটা যখন দাঁতের ডাক্তারকে আমি বলি এবং সেই অনুসারে দাঁতের ডাক্তার আমাকে কোনো একটা ট্রিটমেন্ট দেয়, তাহলে ব্যথাটা কি দাঁতের ডাক্তারের দাঁতের মধ্যে চলে যায় নাকি আমার দাঁতের মধ্যেই থাকে? আমার দাঁতের মধ্যেই থাকে। তা আমার দাঁতের মধ্যেই ব্যথাটা থাকে, কিন্তু দাঁতের ডাক্তার সেই দাঁতের ব্যথাটাকে কোনো না কোনো ভাবে অনুভব করে সেটার জন্য একটা চিকিৎসার ব্যবস্থা নেয়। তো দাঁতের ডাক্তার যে অনুভব করে সেটা কি সাবজেক্টিভলি অনুভব করে নাকি অবজেক্টিভলি করে? অবজেক্টিভ। এইটু তখন তোমরা বুঝছো নিশ্চয়ই, তাহলে তোমরা বুঝতে পারবা বাকি লেকচারের অংশগুলো। এই জন্য আমি আগের গুলো আস্তে আস্তে করে নতুন করে আবার একটু রিভিউ করলাম আর কি। হ্যাঁ, তাহলে আমাদের যে চিন্তাগুলো, আমাদের থটস, এই থট গুলা কিসের সম্বন্ধে? মনে করো তোমরা এখন ভাবছো যে মুজাম্মেল স্যারের এই যে টুথব্রাশ, এটা নিয়ে তুমি ভাবছো, আমি এখন এটা দেখে দিলাম, এটা তুমি দেখতে পাচ্ছ না, এটা নিয়ে তুমি ভাবছো না, কিছু একটা ভাবছো। তো এটা নিয়ে তুমি যে ভাবছো, এই ভাবনাটা তো এই ভাবনাটা কি ফিজিক্যাল নাকি নন ফিজিক্যাল? এটা ফিজিক্যাল হবে। আচ্ছা, এই ভাবনাটা ফিজিক্যাল। আচ্ছা, এখন এই টুথব্রাশটা আমি বাজার থেকে কিনেছি, এরা আমাকে প্যাকেট করে দিয়েছে, আমি এখনো প্যাকেটের মধ্যে রাখছি। এই কাজটা ভালো হয়েছে নাকি বাজার থেকে তারা একটা মানে প্যাকেট ছাড়া একটা খোলা টুথব্রাশ আমাকে দিত, আমি তোমাদের সাথে কথা বলার সময় টুথব্রাশটা এখানে এমনি করে ধরতাম, এমনি করে করতাম, এটাকে চিবাইতে থাকতাম, হ্যাঁ, তাহলে সেটা ভালো হইতো নাকি এখন যেভাবে আছে সেটা ভালো হয়েছে? এখন যেভাবে আছে এখন যেভাবে আছে সেটা যদি ভালো হয়ে থাকে, তাহলে এই টুথব্রাশটা সম্বন্ধে আমাদের একটা এথিক্যাল, আমাদের একটা সেন্স অফ ডিসেন্সি কাজ করতেছে না? জি স্যার। তাহলে আমাদের এই সেন্স অফ ডিসেন্সি, এই সেন্স অফ ডিসেন্সিটা, যেমন আমি মনে করে গ্লাসটা এভাবে ধরেছি, তাহলে এটা আমি ডিসেন্ট ওয়েতে ধরছি, এটা না ধরে যদি আমি যদি এখানে ভিতরে হাত দিয়ে ধরি, এটা কি ডিসেন্ট হবে? না স্যার, একদমই হবে না। সেটা যদি ডিসেন্ট না হয়, তাহলে ভিতরে ধরাটাও একটা ফিজিক্যাল প্রসেস, এখানে ধরাটাও একটা ফিজিক্যাল প্রসেস। ওকে, খালি একটা গ্লাস আছে সেটা আমি ধরে দেখাই। আমি যদি গ্লাসটাকে এভাবে ধরি, আমি কিন্তু ধরতে পারি, আর আমি যদি এভাবে ধরি তাও আমি ধরতে পারি। ইনাইদার এভাবে ধরলেও এটা ওজন যা, এভাবে ধরলেও ওজন যা। এভাবে ধরাটা ইনডিসেন্ট, আনহাইজেনিক, আর এইভাবে ধরাটা হাইজেনিক। তাহলে এই হাইজেনিক হওয়া না হওয়া, ডিসেন্ট হওয়া না হওয়া, এটা কি ফিজিক্যাল প্রসেসের মধ্যে আছে নাকি আমাদের চিন্তার মধ্যে আছে? স্যার চিন্তার আর মধ্যে। চিন্তার মধ্যে। আচ্ছা, তো চিন্তার মধ্যে যে আমাদের এটা আছে, সেই চিন্তাটা কি ফিজিক্যাল নাকি নন ফিজিক্যাল? আমাদের এই যে সেন্স অফ ডিসেন্সি, ভদ্রতার জ্ঞান, এই ভদ্রতার জ্ঞানটা কি বস্তু, একটা বস্তু, নাকি বস্তুকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে ভদ্রতা ব্যাপারটা? বস্তুকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে ভদ্রতা, কারণ ওইটা তাহলে কিছুক্ষণ ভদ্র, আগে বললেন হাইজেনিক নইলে আনহাইজেনিক, কারণ আপনি যদি আচ্ছা আঙুলের ভেতর যদি গ্লাসটার মধ্যে পানি থাকে ওভাবে ধরলে কিন্তু সেটা কিন্তু আনহাইজেনিক আচ্ছা, হচ্ছে। মানে মানে তাহলে আমার ভদ্রতা বজায় রাখার কারণ হচ্ছে আমার স্বাস্থ্যগত মানে একটা সুস্থতা সমস্যা, থাকে। সুস্থ থাকার জন্য। তাহলে সুস্থ থাকা উচিত, সুস্থ থাকা উচিত। আমি যখন উচিত বলি কোনো কিছুকে, এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত নয়। আমরা যখন বলি এটা ডিসেন্ট, ওটা ডিসেন্ট নয়, তাহলে এই যে ডিসেন্সি, এই ডিসেন্সি জিনিসটাকে ফিজিক্যাল নাকি নন ফিজিক্যাল? স্যার এখন কনফিউজড হয়ে গেছি।
হ্যাঁ, স্যার ডিসেন্সি, ডিসেন্সিটা হচ্ছে নন ফিজিক্যাল, কিন্তু সেটা আমি চিন্তা করতেছি সেটা ফিজিক্যাল। হ্যাঁ, তাহলে যেটা সম্বন্ধে আমি ডিসেন্সি কনসার্ন ফিল করছি সেই বিষয়টা ফিজিক্যাল, কিন্তু ডিসেন্সির চিন্তা ইটসেলফ ফিজিক্যাল নয়। ওকে। আর পারসেপশনের ক্ষেত্রে হচ্ছে যে পারসেপশন যখন আমি দেখি, এই যে তোমরা আমাকে ভিডিও দেখতে পাচ্ছ, ভিডিও অফ করে দিলাম, এখন একটা অডিও সরি একটা স্টিল পিকচার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পারসেপশন। হ্যাঁ, আর এরকম ফিজিক্যাল পারসেপশন যেখানে নাই, কিন্তু তুমি ভাবছো, আমরা মনে মনে ছবি দেখি না, আমরা অনেক কিছু কল্পনা করি না। যখন আমরা কল্পনা করি তখন কি আমরা কি বস্তুগতভাবে দেখি নাকি কল্পনা দিয়ে দেখি? স্যার কল্পনা হবে। হ্যাঁ, সেটা হলো তাহলে এই যে এখানের মধ্যে হাইলাইট করেছে তোমরা দেখতে পাচ্ছ ইনার পারসেপশন, এটা আমাদের ইনার পারসেপশন। ওকে, এখন এই ইনার পারসেপশন গুলো ফিজিক্যাল নাকি নন ফিজিক্যাল? অ্যাকর্ডিং টু দা মেটেরিয়ালিস্ট ইনার পারসেপশন গুলো ফিজিক্যাল, আমাদের ব্রেইনের কতগুলো ব্যাপার। আর অ্যাকর্ডিং টু দা ডুয়ালিস্ট, যারা মাইন্ডের পক্ষে, তারা বলবে আমাদের ইনার পারসেপশন গুলো শুরু হয় বস্তু থেকে, কিন্তু শেষ পর্যন্ত সেটার বস্তুগত থাকে না। একটু আগে ডিসেন্সির আলোচনা করতে গিয়ে যেটা আমি দেখাইলাম। এবার প্রায় আমরা অর্ধেকের সময় পার হয়ে যাওয়ার পরে আমাদের আজকের ক্লাসের আলোচনা শুরু করার মতো পরিস্থিতিতে আসলাম। আচ্ছা, আজকের ক্লাসের আলোচনা আমরা শুরু করব রাসেলিয়ান আইডেন্টিটি থিওরি এবং নিউট্রাল মনিজম। এটা শুরু করার আগে আমি এই পর্যন্ত যা আলোচনা করলাম এটার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি সেটাকে শুনবো আগে। যারা প্রশ্ন করতে চাও তারা মাইক্রোফোনটা অন করে প্রশ্নটা করো। কারো প্রশ্ন নাই? আমি দেখতে পাচ্ছি এখানে অপি আছে। অপি, অপি তোমার পুরো নামটা কি? অপি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো অপি, হ্যাঁ স্যার, একটা কথা হ্যালো স্যার। বলো। স্যার ড্যানিয়েল যে বলছে যে আমাদের এক্সপিরিয়েন্স কে বুঝতে পারি হচ্ছে আমরা থার্ড পারসনের সাথে এসে, এটাকে যেন কিভাবে বুঝাইলেন? মানে অর্থাৎ একদিন ঘুমের থেকে উঠে তুমি যদি দেখো যে ঘাসগুলাকে দেখা যাচ্ছে সব লাল, জি স্যার। আকাশটা হলুদ, জি তাহলে স্যার। তুমি কি করবা? তাহলে অন্যজনের কাছে যাবো, মানে আমি যে ভুল কাউকে দেখতেছি অন্যদেরকে কিনা। বলবো যে হ্যাঁ আমি হ্যাঁ, এরকম, যে আমার আমি চোখে এরকম সমস্যা হয়েছে কিনা। জি উল্টাপাল্টা হয়েছে কি হচ্ছে কেন এরকম। তখন জি হয়তো স্যার। তারা হ্যাঁ, বলবে যে তোমার তো একটা নিউরোসার্জারি হয়েছে, জি স্যার। তখন নিউরোসার্জনের কাছে তোমাকে নিয়ে যাবে। তখন সার্জন বলবে যে হারে আমরা তো অপারেশন করার সময় তোমাকে একটু উল্টাপাল্টা কানেকশন লাগাই দিছি, যার কারণে আচ্ছা, তুমি বুঝতে পারছি স্যার। উল্টাপাল্টা দেখছো। তাহলে জি ড্যানেট স্যার। বলছে তাহলে দেখা যাচ্ছে আমি লাল দেখি না নীল দেখি সেটা তো আমার একান্ত ব্যক্তিগত, তাই না? ব্যক্তিগত, জি। কিন্তু আমার এই ব্যক্তিগত বিষয়ে যখন গন্ডগোল লাগে তখন সালিস বিচার করার জন্য আসল কোনটা সেটা ঠিক করার জন্য আমাকে তৃতীয় কারো অন্যজনের কাছে, কাছে। অন্যজনের কাছে যেতে হয়। তাহলে জি স্যার। অন্যজনের কাছে তো আমার এই অনুভূতিটা কিন্তু সাবজেক্টিভ, এটা তো অবজেক্টিভ ব্যাপার, তাই অবজেক্টিভ, না? জি স্যার। তাহলে দেখা যাচ্ছে অবজেক্টিভ ব্যাপারটাই যদি আলটিমেটলি মানদণ্ড হয়, তাহলে আলটিমেটলি যে কোয়ালিয়া যেটা বলা হচ্ছে সাবজেক্টিভ একটা ইন্ট্রিনসিক অ্যাসপেক্ট আছে, এটা আসলে ঠিক না। আমরা সাবজেক্টিভ যেটা ফিল করি সেটার আলটিমেট ক্রাইটেরিয়া হচ্ছে অবজেক্টিভিটি। অবজেক্টিভ, জি সুতরাং স্যার। কোয়ালিয়া বলে তেমন কিছু নাই, মানে ইন্ট্রিনসিক কোনো এক্সপেরিয়েন্স নাই, সব এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স। হচ্ছে এক্সট্রিনসিক। আর এটার সমালোচনাটা হচ্ছে যে আমার কাছে আমি যখন উল্টাপাল্টা দেখি, আমি তো দেখছি, আমি কালকে পর্যন্ত সবুজ দেখছিলাম ঘাসগুলাকে, আজকে আমি লাল দেখতেছি, কিন্তু এটাকে আমি উল্টাপাল্টা কেন মনে করতেছি? আমি আজকে থেকে ঘাসগুলা লাল হয়ে গেছে এটা কেন মনে করতেছি না? হ্যাঁ, অন্যরা বলতে পারে যে আমরা তো এটাকে মানে দেখছি, কথার কথা আমরা তো একটা সবুজ দেখছি।
এখন হইতে পারে যে তারা যেটাকে সবুজ বলছে আমি সেটাকে লাল বলছি, এরকম অনেক কিছুই হইতে পারে। কিন্তু জি স্যার। তাহলে আমি কেন, আমার একটা প্রবলেম হয়েছে, এটা সলভ করা উচিত, এবং আমার আশেপাশে যারা আছে, ডাক্তার যারা আছে, তারা ঠিক মতো বলতে পারবে আমি এটা কেন ফিল করি, এটা তো আমার ভিতর থেকে ফিল করি না? জি স্যার। তাহলে আমি যে নিরপেক্ষ একজনের কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া উচিত, এটা অবজেক্টিভলি এটাকে সলভ করা উচিত, এই জিনিসটা তো আমার সাবজেক্টের মধ্যে আমি ফিল করি। জি স্যার। তাহলে আমার সাবজেক্ট তো এখানে রয়ে গেছে, সাবজেক্ট তো তার ভিতর থেকে রোল প্লে করেই যাচ্ছে। জি। মানে যেই সাবজেক্টিভিটিটাকে আমি এলিমিনেট করতে চাচ্ছি, সেই সাবজেক্টিভিটি কিন্তু আলটিমেটলি রয়ে গেছে, এটা হচ্ছে হ্যাঁ, স্বাভাবিক। রয়ে গেছে। জি। আচ্ছা, আমাদের যে একজন গেস্ট পার্টিসিপেন্ট যিনি আমাদের সবগুলা ক্লাসেই থাকছেন, ইফতিকারুল ইসলাম ইফাত, তুমি কেন পার্টিসিপেট করছো না আলোচনাতে? তুমি কি ভয় পাচ্ছ যে রেগুলার স্টুডেন্টরা মাইন্ড করবে? না স্যার, আমি আজকে একটু লেটে জয়েন করছি তো ওই জন্য চুপ আছি আর কি, শোনার আচ্ছা, চেষ্টা করছি। আজকে আমরা মানে গত ক্লাসের এর আগের ক্লাসের বিষয়গুলোকে একটু ভালো করে রিভিউ করেছি, সেজন্য আজকের মূল আলোচনাটা এখনো শুরুই করিনি। 1 ঘন্টা হয়ে গেছে স্যার। না, আসলে তো আমাদের সিলেবাস কোর্স শেষ করার কিছু বিষয় না, আমাদের বিষয়গুলো বুঝতে পারার বিষয়। তো জি তোমরা যে স্যার। বুঝতে পারছো না, সেই জিনিসটা ফর দ্য গড সেক আল্লাহর রাস্তায় আমাকে বুঝতে দিবা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে নাসরিন সুলতানা রুমি। নাসরিন সুলতানা রুমি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? একটু কিছু বলো। হ্যাঁ রুমি, তুমি আনমিউট করে একটু কথা বলো। আচ্ছা, যাই হোক, নয়ন তো আজকে কিছু বললে না। নয়ন, বণিক, শুভ। জি স্যার, আমি একটু করতেছিলাম আগের লেকচার গুলোর সাথে মানে। তুমি তো বলছো যে আজকে তোমার নেট কানেকশনের প্রবলেম নাই। জি স্যার। আচ্ছা, তো তারপরে নাজমুল হাসান আমি দেখতে পাচ্ছি একজন। আমাদেরকে যদি টিচার আমাদের নাম ধরে কোনো কিছু জিজ্ঞেস করতো, আমরা নিজেদেরকে ধন্য বোধ করতাম, কৃতার্থ বোধ করতাম। তোমাদেরকে জিজ্ঞেস করলে হয়তো বা তোমরা বিব্রত হও নাকি? না স্যার। না, ওই যে নাজমুল হাসান তো আমার সাথে আর কথাই বললো না। নাজমুল হাসান, আচ্ছা যাই হোক, আমরা তাহলে রাসেলের নিউট্রাল মনিজমের আলোচনা শুরু করি। তাহলে রাসেল বলতে চাচ্ছে যে আলটিমেটলি মেটাফিজিক্যালি মাইন্ড অথবা ম্যাটার এর কোনোটাই কিন্তু চূড়ান্ত না। মাইন্ড অথবা ম্যাটার এর কোনোটাই চূড়ান্ত না। মাইন্ড অথবা ম্যাটার এর কোনোটাই কিন্তু চূড়ান্ত না। তাহলে কোনটা চূড়ান্ত? বলছে এক ধরনের নিউট্রাল স্টাফ, মানে একটা নিরপেক্ষ একটা কিছু আছে, সেটাই হচ্ছে যে ফান্ডামেন্টাল। ওকে, আচ্ছা, আমরা একটু আলোচনা করলেই বুঝতে পারবো। রাসেলের থিওরি তো ইনডাইরেক্ট রিয়েলিজম, সেটা তোমরা জানো। অর্থাৎ রাসেল বলছে, এর আগে বলি যে রিয়েলিজম কি? কেউ কি জানো বাস্তববাদ কি? ওকে, তাহলে আমি আবার ইন্টারাকশন করি। আমার হাতে কি এটা? চশমা, গ্লাস। গ্লাস, ওকে, চশমা। আচ্ছা, আমার হাতে যে চশমাটা দেখা যাচ্ছে, এই চশমাটা আমার চশমা। ওকে, এই যে আমি এটা চোখে দিলাম, শেয়াল পণ্ডিতের চশমা চোখে দিলাম, এটা আমার চশমা। আচ্ছা, তাহলে এই চশমাটা, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি আমরা।
আমাদের এখানে এইমাত্র কারেন্ট চলে গেছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ও মাই গড। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আর কারেন্ট যেহেতু চলে গেছে, সেই জন্য আমি ভিডিওটা অফ করে দিয়েছি। আমার কথা যদি জি স্যার। কেটে যায় বা কোনো সমস্যা হয়, সাথে সাথে তোমরা কিন্তু আমাকে ইন্টারাপ্ট করবা। ঠিক আছে স্যার। স্যার আপনি আমাকে হোস্ট করে দেন। তোমাকে হোস্ট করে দেবো না? হ্যাঁ। কিন্তু আমার তো ডাটা বোধহয় চালু হয়েছে, নাহলে আমি এখন কথা বলতে পারছি কিভাবে? হ্যাঁ সেটা হচ্ছে, তবু ইন কেস। আর আমি চলে গেলে তো ক্লাস ভন্ডুল হয়ে যাবে, তাই না? চলে যাচ্ছেন না তো, আপনি তো কো-হোস্ট হিসেবে থেকে যাবেন। আচ্ছা, তোমাকে আমি হোস্ট করে দিলে তারপরে মেক হোস্ট দিলাম তোমাকে হোস্ট করে। হ্যাঁ আপনি কো-হোস্ট হিসেবে থাকার কথা। আমাকে তুমি এখন হোস্ট করে দাও। হ্যাঁ কো-হোস্ট করে দিছি। ওকে করে দাও। হ্যাঁ, করে দিচ্ছ। হ্যাঁ ঠিক আছে। জি ঠিক আছে, আমার সহকারী সৌরভ আব্দুল্লাহকে আমি হোস্ট করে দিয়েছি, যাতে করে আমার এখানে নেটের সমস্যার জন্য কোনো মানে ইয়া না হয় আর কি, সমস্যা না হয়। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে আলোচনা করছিলাম সেটা কন্টিনিউ করি। আর আমার ভয়েসটা যদি ক্লিয়ার শোনা না যায়, তোমরা আমাকে ইন্টারাপ্ট করবা, কারণ আমরা আলোচনা না শোনা না গেলে ক্লাস করতে লাভ নেই। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যে চশমার কথা আলোচনা করছিলাম। স্যার কিন্তু দেখা কিন্তু যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। না, আমি ভিডিও অফ করে দিয়েছি, কারণ ভিডিও অফ করেছেন। ডাটা কানেকশনে যদি ভিডিওটা অন রাখি, গতকালকের এক্সপেরিয়েন্স হচ্ছে, গতকালকে আমি সেকেন্ড ইয়ারে ক্লাস করতে গিয়ে এরকম সমস্যা হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, আমাদের অ্যাটলিস্ট অডিওটা শোনা গেলে তাহলে আমরা কন্টিনিউ করতে পারবো। সেটা হচ্ছে যে এই চশমাটা আর ব্যবহারকারী আমি, মনে করে এই চশমাটার ব্যবহারকারী আমি নই, তুমি নই, দুনিয়ার কেউ এই চশমাটা ব্যবহার করে নাই। আচ্ছা, এই চশমাটা কেউ দেখে নাই, কেউ এটা ব্যবহার করে নাই, এই চশমাটার কোনো মালিক নাই, এই চশমাটার সম্বন্ধে কেউ জানে না যে জগতে একটা চশমা আছে, এটা জগতে কেউ জানে না। তাহলে কি চশমাটাকে অস্তিত্বশীল আছে না নাই? স্যার আছে। সাকিব বলছো আছে না? আচ্ছা, বাকিরা কি বলে? কেউটা তো আছে, মানে ওটা তো অস্তিত্বশীল। কত আচ্ছা, বাকিরা কি বলে? সোহানি? মানে আমি এটা ডিসকভার করতে পারি নাই স্যার। আমিও সাকিবের সাথে একমত। আচ্ছা, সাকিবের সাথে তুমি একমত? স্যার আমি কিন্তু দ্বিমত করতে চাই। আচ্ছা আচ্ছা, রেডিকার সাথে পরে কথা বলবো, আমি আগে সোহানির সাথে কথা বলি। সোহানি এবং সাকিব। জি স্যার বলুন। একটা চশমা আছে, এটা কেউ জানে না, তাহলে চশমাটা আছেই বা কিভাবে বলো? স্যার কেউ মানে অস্তিত্বশীল, মানে আপনি জানেন না বলেই যে স্যার, মানে কেউ জানে না অস্ট্রেলিয়া মহাদেশ বা সরি এশিয়া মহাদেশ বা বুঝছি স্যার, এখন বলতেছি স্যার। এখন কি তুমি মত পাল্টাই ফেলছো? স্যার আমি আমার জি স্যার। কি স্যার? সাকিব, তুমি তো একলা হয়ে গেলা। কি হবে স্যার? এখন অস্ট্রেলিয়া মহাদেশ বস্তু স্বতন্ত্র থাকবে তো স্যার, কারণ চশমাটা তো নিজে নিজে মানে তৈরি হতে পারে না, চশমাটাকে তো বানাতে হবে। অস্ট্রেলিয়া মহাদেশ তো প্রকৃতিগত ভাবেই তৈরি হওয়া আছে, সেটা ডিসকভার করতে পারবো আমি। সোহানি, একটা জিনিস চশমা শব্দটা যখন আসতাম, তার মানে এটা আছে। আরে চশমাটা আমাকে তো বলতে দাও তোমরা। জি স্যার, আপনি বলেন, শুনতে পাচ্ছি। আমাকে বলতে দাও। আরকে বলতে দাও সোহানি। সেটা হচ্ছে যে মানে চশমা নাম, অস্ট্রেলিয়া মহাদেশ, এগুলোর জন্য তো সাবজেক্ট লাগবে, সাবজেক্টিভিটি লাগবে, কগনিটিভ এজেন্ট লাগবে। কোনো জ্ঞানের কোনো সত্তা যদি না থাকে, কোনো কর্তা যদি না থাকে, সেটা জ্ঞানই বা হবে কিভাবে? সেটাও ঠিক। সেই জন্য যারা আইডিয়ালিস্ট, যারা ভাববাদী, তারা বলবে যে
কোনো কিছু থাকা মানেই হচ্ছে কারো না কারো জ্ঞানের বিষয় হিসেবে থাকা, সেটা ভুল হোক, শুদ্ধ হোক, ভালো হোক, মন্দ হোক, যেটাই হোক না কেন, জ্ঞানের বিষয় হিসেবে যদি কোনো কিছু না থাকে, কেউ জানে না কিন্তু আছে, তাহলে আছেই বা কিভাবে যদি কেউ না জানে? এটা হচ্ছে ভাববাদীদের কথা। আর এটার মোকাবেলায় এখন আমি সাকিবের পক্ষে চলে যাব। সাকিব, জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। এখন আমি সোহানি এবং রিকা এবং যাদের পক্ষে এতক্ষণ ছিলাম তাদের বিপক্ষে চলে যাব। আচ্ছা, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছুকে জানি সেটা আছে বলেই তো সেটা জানি, যেটা নাই সেটা আমরা জানবো কোত্থেকে? জি স্যার। তাহলে আমরা একটা মহাদেশ আছে বলেই তো সেটাকে আবিষ্কার করে নাম দিছি যে অস্ট্রেলিয়া। জি স্যার। তাহলে জি স্যার। একটা কিছু আমরা দেখছি বলেই তো সেটার নাম দিছি ইট, কাঠ, পাথর, আকাশ, বাতাস, কিছু একটা বলছি, নাম দিছি বা আমরা এটা নিয়ে আলোচনা করছি। জিনিসটাই যদি না থাকে, জি স্যার। জিনিসটা যদি না থাকে তাহলে আমরা সেটার সম্বন্ধে জানবো কোত্থেকে? সেজন্য কোনো কিছুকে জানার জন্য, আমাকে বলতে দাও, কোনো কিছুকে জানার জন্য প্রথম শর্ত হচ্ছে সেই জিনিসটা স্বয়ং অস্তিত্বশীল থাকা, মানে ইট মাস্ট এক্সিস্ট বাই ইটসেলফ। ইটসেলফ বা নিজে নিজে যেটা অস্তিত্বশীল থাকে না, সেটা সম্বন্ধে আমরা কিভাবে বলবো হ্যাঁ এটা এরকম, সেটা সেরকম? হ্যাঁ বলো, নয়ন বলো। হ্যালো, আর আসছেন? সৌরভ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, ঠিক আছে। আহ, আম, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখো, তোমাকে হোস্ট করাতে তো আমাদের এখন সুবিধা হলো। তাহলে আমাদের পার্টিসিপেন্টরা কি আমাকে শুনতে পাচ্ছে? হ্যাঁ শুনতে জি পাচ্ছি। স্যার, শুনতেছি। আচ্ছা, আমি কিন্তু ডিসকানেক্ট হয়ে পড়ছিলাম মাঝখানে। আচ্ছা, ঠিক আছে, তোমরা তোমাদের গুলো মিউট করে আমার কথা শোনো। সেটা হচ্ছে যে রিয়েলিস্টরা বলবে যে রিয়েলি কোনো কিছু আছে বা থাকে বলেই আমরা সেটাকে জানতে পারি। তাহলে বাস্তববাদীরা বলবে যা কিছু আছে সেটা বাস্তবেই আছে, নাই হলে নাই, থাকাটা কারো জ্ঞানের উপর নির্ভর করে না। তাইলে আমি সাকিবের পক্ষে চলে আসলাম। সাকিব, সাকিব কি শুনতে পাচ্ছ? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? স্যার জি আপনাকে স্যার, শুনতেছি। কিন্তু সাকিব কোথায় হারায় গেল? আচ্ছা, যাই হোক, আমরা কন্টিনিউ করি। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম রিয়েলিজম নিয়ে, তাহলে রিয়েলিজমটা কি? যা স্যার, আমাকে কিছু, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছিলাম আপনার কথা। আচ্ছা এখন শুনতে পাচ্ছি। তাহলে আমরা আচ্ছা। এতক্ষণ আলোচনা করছিলাম জি। রিয়েলিজম এবং আইডিয়ালিজম নিয়ে। জি স্যার। তাহলে রিয়েলিজমের মধ্যে দুটা ভাগ আছে, একটা হচ্ছে ডাইরেক্ট রিয়েলিজম আর একটা হচ্ছে ইনডাইরেক্ট রিয়েলিজম। স্যার, একটু প্রশ্ন ছিল স্যার। জি, স্যার, আপনি বলেছিলেন যে বাস্তববাদীরা বলছে যে থাকাটা কারো জ্ঞানের উপর নির্ভর করে না, তারপরে আমি মানে ডিসকানেক্ট হয়ে গেছি আর শুনতে পাচ্ছিলাম না। রাইট। আপনি কি বাস্তববাদীরা বলবে যে কোনো কিছু বাস্তবে আছে তো আছে, জি, জি। নাই তো নাই, এটা জি, কেউ জ্ঞানের উপর নির্ভর করে না, কারো জ্ঞানের উপর। জি জি তাহলে স্যার। এখন আইডিয়ালিজম এবং রিয়েলিজম দুটাকে আমাদের কাছে ইন্ডিভিজুয়ালি কারেক্ট বলে মনে হয়, জি কিন্তু আমরা প্রায় সময় একটা ভুল করি ওয়েস্টার্ন ফিলোসফিতে, যে আইডিয়ালিজম সঠিক না রিয়েলিজম সঠিক, জি স্যার। বুঝছো? তা যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি বার্ট্রান্ড রাসেল তিনি ইনডাইরেক্ট রিয়েলিজমের পক্ষে ছিলেন। জি আচ্ছা। তো ইনডাইরেক্ট রিয়েলিজমের পক্ষে ছিলেন, ইনডাইরেক্ট রিয়েলিজমের পক্ষে ছিলেন মানে হচ্ছে তিনি মনে করেন আমরা সরাসরি, আমার এখানে নেট কানেকশন আবার ভালোভাবে এস্টাবলিশ হয়েছে, আমি ভিডিওটা শুধু অন করে জি দিচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, আমার হাতে এটা কি? চামচ। চামচ। হুম। তাহলে বলবে, বার্ট্রান্ড রাসেল বলবে এই স্পুনটার থেকে কিছু সেন্স ডাটা আমাদের কাছে আসতেছে, এই সেন্স ডাটা গুলোর সাথে আমরা ডাইরেক্টলি কানেক্টেড, আর সেটা থেকে আমরা ধারণা করি
যে একটা চামচ মানে এক্সিস্ট করে বাই ইটসেলফ রিয়েলি, কিন্তু আমাদের সাথে কানেকশন হচ্ছে আমাদের সেন্স ডাটাগুলো। তো জি। সেন্স ডাটাগুলো যেহেতু আসছে, তাহলে আমরা ধরে নিচ্ছি চামচ যদি না থাকে তাহলে চামচের মানে অভিজ্ঞতাটা আমরা কোত্থেকে পেলাম। করতে পারবো। ওকে, জি স্যার। তাহলে ইনডাইরেক্ট রিয়েলিজম কথাটা কি ক্লিয়ার হয়েছে? ইনডাইরেক্ট রিয়েলিজম। ইনডাইরেক্ট রিয়েলিজম হচ্ছে যে মানে এক্সিস্ট করে বস্তুটা, কিন্তু সেই বস্তুটা যে এক্সিস্ট করে সেই বস্তুটাকে আমরা সরাসরি পাই না, বরঞ্চ বস্তু থেকে আমরা কি পাই? বস্তু থেকে আমরা কতগুলো সেন্স ডেটা পাই। জি। সেন্স ডেটা থেকে বস্তুটা আছে বলে আমরা স্মরণ করি, মানে আমরা চিন্তা করি যে বস্তু যদি না থাকলে তাহলে ডাটাগুলো কোত্থেকে আসলো। ওকে, জি স্যার। জি স্যার। তাহলে এখন আসল আসল জগৎ, আসল জিনিসটা আসলে কিরকম? মানে মনে করো আমরা যখন একটা চামচ দেখি বা কলম দেখি, ওকে, যাদের ভিডিও অন আছে তারা আমার কলমটা দেখতে পাচ্ছ। ওকে, আমরা যেন একটা কলম দেখি, জি স্যার। এই কলমটার ভিতরে আসলে কি আছে? আমরা স্যার কলম, কালি। স্যার কালি আছে বা শীষ কালি কিছু একটা আছে। কালি আছে। শীষ অথবা কালি। কালির ভিতরে কি কালি। আছে? কালির ভিতরে কি আছে? স্যার কালো রং। হ্যাঁ। কালির ভিতরে কালো রং। কালো রং আর কালি তো same। কালো রঙের কথা বলছে কি সোহানি? আচ্ছা রিকা। আচ্ছা, তো আমার এখানে নোটিফিকেশন আছে টুনির মা রেইজ হ্যান্ড। টুনির মাটাকে স্যার আমারও প্রশ্ন ছিল এটা, টুনির মাটাকে। টুনির মা। আচ্ছা, টুনির মা যেই হোক, বর্তমান টুনির মা না হইয়া ভবিষ্যতে টুনির মা হতে পারে আর কি। আচ্ছা, তাহলে সোহানি কি সায়েন্সে পড়াশোনা করছো ইন্টার জি পর্যন্ত? স্যার। তাহলে তো তুমি আরো ভালো বুঝবা। আমরা যেটাকে কালি বলছি, যেটা কালো বলছি, এটা তো একটা অ্যাটমিক স্ট্রাকচার ছাড়া কোনো কিছু না। বস্তুর ভিতরে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়া আর কিছু আছে? না স্যার, এগুলারই তো সমষ্টি। এগুলারই সমন্বয়। তাহলে ইলেকট্রন যদি দুইটা হয় তাহলে এক ধরনের বস্তু হবে, ইলেকট্রন যদি তিনটা হয়, সেটা অরবিট যদি ভিন্ন রকম হয় তাহলে ভিন্ন বস্তু হবে। আমরা কেমিস্ট্রিতে দেখি যেগুলোতে অ্যাকশন রিঅ্যাকশন করে, বন্ডিং করে, ইত্যাদি করে। ওকে, তাহলে আসল বস্তু জগৎটা কিরকম? মানে যারা আমরা চাঁদ দেখতে পাচ্ছি দূরের থেকে আমাদের কাছে সুন্দর লাগছে, চাঁদের পিঠে গেলে কিন্তু চাঁদটা আমাদের একদম ভালো লাগবে না। একটা স্ক্রিন যখন আমরা দূর থেকে দেখি খুব ভালো লাগে, স্ক্রিনে যখন কাছে থেকে যায় তখন খুব একটা ভালো লাগে না। তাহলে যেটা যতটুকু থেকে দেখা দরকার, কাছে থেকে বা দূরে থেকে, ভিতর থেকে বা বাইরে থেকে, আমাদের নির্দিষ্ট কন্টেক্ট থেকে, আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে, আমাদের নির্দিষ্ট পজিশন থেকে যখন আমরা দেখি তখন সেটা হয়ে ওঠে, তাই না? তাহলে এই যে চামচটা যেই মানে বস্তু দিয়ে তৈরি, চামচটার যে গঠন আমরা ব্যবহার করি বলে এটা চামচ। বস্তুগতভাবে অবজেক্টিভলি নিরপেক্ষভাবে জগৎটা তো, জগতের মধ্যে তো কোনো কিছু নাই। আমরা যেগুলো ভালো বলি, মন্দ বলি, লাল বলি, নীল বলি, এগুলো তো আমাদের ব্রেইনের ইন্টারপ্রিটেশন। আমরা যেগুলো রং বলি, রংগুলো তো হচ্ছে যে ফোটন গুলো যে আসে অসিলেট করে, তাহলে কি পরিমাণ কাঁপাকাঁপি করলে কিরকম হবে। তাহলে একটা বিষয়ের উপরে যখন, তাহলে লাল হচ্ছে সেই জিনিসটা যখন ফোটন মানে মানে আলোর কণিকাগুলা যখন পড়ে তখন মানে এটা কি করে অ্যাবজর্ব করে ফেলে সবগুলো। স্যার অন্য রংগুলোকে অবজার্ভ করে, লালটাকে অবজার্ভ করতে পারে না, তখনই আমরা লালটাকে দেখি। আসলে অন্য রংকে অ্যাবজর্ব করে না, কোনো রংকে সে অ্যাবজর্ব করে। সে অ্যাবজর্ব করে ফোটন হচ্ছে যে কতগুলো এনার্জি প্যাকেট, ওই এনার্জি প্যাকেটকে সে মানে লাইটের এনার্জি প্যাকেটটাকে সে হিটে পরিণত করে। সেজন্য কালো রং সবকিছু শোষণ করে, সেজন্য তাড়াতাড়ি গরম হয়। সাদা রং সবকিছুকে রিফ্লেক্ট করে, সেজন্য মানে খুব একটা তাড়াতাড়ি গরম হয়। ওকে, সব রঙের সমান নয় সাদাটা। তাহলে প্রকৃতি জগতের মধ্যে কোনো রং নাই, রংটা হচ্ছে আমাদের একটা ব্রেইন ইন্টারপ্রিটেশন, রাইট? তাহলে প্রকৃতি জগতের মধ্যে কোনো শক্ত নাই। আমার জন্য যেটা শক্ত, আমার চেয়ে অনেক শক্তিশালী কারোর জন্য সেটা খুবই নরম। হ্যাঁ, আর আমার জন্য যেটা নরম, আমার চেয়ে অনেক শক্তিশালী কোনো কিছুর জন্য, যেমন কথা কাগজ, এই কাগজটা আমার জন্য খুব নরম,
হ্যাঁ, বুঝছো? কিন্তু এই যে এখানে কতগুলো পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে, তোমরা হয়তো দেখছো কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। এই পিঁপড়াগুলোর জন্য কাগজটা কিন্তু খুবই শক্ত একটা কিছু। তাহলে আমরা যে বলি যে হার্ড এন্ড সফট, এগুলো কিন্তু সাবজেক্টিভ ফেনোমেনন। আমরা যখন কালার বলি এটা সাবজেক্টিভ ফেনোমেনন। তাহলে রিয়েল আপেক্ষিক। ম্যাটার, রাইট রাইট, আপেক্ষিক। তাহলে রিয়েল যে ওয়ার্ল্ড আছে, সে ওয়ার্ল্ড ইন ইটসেলফ, সেখানের মধ্যে কিন্তু কোনো কিছু নাই। তো রিয়েল ওয়ার্ল্ডের বিষয়গুলোকে যখন আমরা এক্সপেরিয়েন্স করি, সেই এক্সপেরিয়েন্সকে তখন আমরা একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসি। ওকে, ঠিক আছে? তখন আমরা যখন এগুলো স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসি, এই যে আমার সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, আমার সাবজেক্টিভ এক্সপেরিয়েন্সটাকে রিয়েল না আনরিয়েল? তো রিয়েল হবে। সাবজেক্টিভ। আমার এই সাবজেক্টিভ এক্সপেরিয়েন্সটা আমার জন্য রিয়েল, কিন্তু আমার এই রিয়েল কথা কথা আমার দাঁতের ব্যথা, আমার এই দাঁতের ব্যথাটা যখন তোমাদেরকে বলছি, তোমরা আমাকে সহানুভূতি দেখাচ্ছ, তারপরে আমি ডাক্তার আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে সাপোজ, তাদের কাছে কি এটা কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? অবজেক্টিভ। 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 তাহলে আমাদের সাবজেক্টিভ বিষয়গুলোকে যখন আমরা একটা এপিস্টেমিক রিলেশনের মধ্যে আনি, তখন এটা কিন্তু একটা অবজেক্টিভ ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই না? তাহলে স্ট্রাকচারটা কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ, জি। কিন্তু এই স্ট্রাকচারকে যখন আমি গ্রহণ করি, তখন আমি এটা সাবজেক্টিভলি গ্রহণ করি। তাহলে দাঁতের ব্যথা, আমার দাঁতের ব্যথা যখন তোমরা মানে এটাকে মানে আমার কাছ থেকে জানতে পারছো, বা আমাকে দেখে বুঝতে পারছো, বা ডাক্তার এটা পরীক্ষা করে বুঝতে পারছেন, তখন ডাক্তারের মধ্যে দাঁতের ব্যথা তৈরি হচ্ছে না, কিন্তু আমার যে দাঁতের ব্যথা হয়েছে সেটা নিয়ে তার একটা সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স তৈরি হচ্ছে, তার মধ্যে একটা জ্ঞান উৎপন্ন হচ্ছে, একটা আইডিয়া জেনারেট করছে। তাহলে তাহলে আমি ছাড়া অন্য যারা যারা আমাকে দেখতেছে, সমবেদনা জানাচ্ছে, বা ডাক্তার যে আমাকে ট্রিটমেন্ট করছে, তার কি কোনো মানে কোয়ালিয়া তৈরি হয়েছে দাঁতের ব্যথা সম্পর্কে? যারা ট্রিটমেন্ট করছে বা তোমরা যারা দেখছো, তোমাদের কি কোনো কোয়ালিয়া সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স হয়েছে? আর দাঁতের ব্যথাটা তো আপনার মধ্যেই ছিল, এতটুকু বুঝতে পারছি যে দাঁতের আপনি ব্যথা, প্রকাশ দাঁতের করছেন। ব্যথাটা আমার মধ্যে আছে, সেটা আমার সাবজেক্টিভিটি। আমার যে দাঁতের ব্যথা হচ্ছে সেটা নিয়ে তুমি সমবেদনা প্রকাশ করছো, তোমার একটা সাবজেক্টিভিটি তৈরি হয়েছে না তোমার মতো করে, সেটা ব্যথার অনুভূতি নয়, কিন্তু সমবেদনা, সমব্যথা। হ্যাঁ জি স্যার, তৈরি হয়েছে। আমার মুখটা কত কত ফুলে আছে, আমি দাঁতের ব্যথাতে মানে কিভাবে করার, আমি তো মানে যারা অ্যাক্টিং করে তারা তো ঠিক মতো করতে পারে, তাই না? সেরকম অ্যাক্টিং করে সে মনে করো সেটা দেখেছে, সেটা দেখে তার মধ্যে একটা রিয়াকশন হচ্ছে না, সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স হচ্ছে না? জি স্যার। জি জি। তাহলে আমাদের জ্ঞানের বিষয়গুলো সবসময় কিন্তু আমাদেরই ব্যাপার, কিন্তু যখন আমরা জ্ঞানের বিষয়গুলোকে যাচাইয়ের ক্ষেত্রে যাই, অন্যদেরকে বলতে যাই, প্রকাশ করতে যাই, একটা সেন্টেন্স হিসেবে, ভাষা হিসেবে, মৌখিক ভাষা হোক, শরীরিক ভাষা হোক, স্ট্রাকচারে যাই, তখন ওই স্ট্রাকচারটা নিরপেক্ষ, কিন্তু ওই স্ট্রাকচারকে যখন ব্যক্তি আবার ফিল করে, তখন তার মধ্যে একটা তার নিজস্ব ধরনের সাবজেক্টিভিটি বা কোয়ালিয়া তৈরি হয়, তাই না? জি। আচ্ছা, এইটা এখানে মধ্যে বলা হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটার একটা ইন্ট্রিনজিক কিছু আছে, সেটা ব্যক্তি ফিল করে, কিন্তু স্ট্রাকচারটা ইটসেলফ একটা অবজেক্টিভ ফেনোমেনন। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো যে নিউরোসায়েন্টিফিক স্টাডির মাধ্যমে আমরা কি জানতে পারি। মনে করো দাঁতের ব্যথা যখন হচ্ছে, তখন তার ব্রেইনের মধ্যে কি ধরনের ফাংশন হচ্ছে, এইটা যদি আমরা স্ক্যান করি, তাহলে আমরা দেখবো যে তার ব্রেইনের মধ্যে এক ধরনের মানে মানে অ্যাকশন রিয়াকশন হচ্ছে, যেটা ওই ব্যথাটা না থাকলে হয় না। তাহলে ওই যে ব্রেইনের মধ্যে অ্যাকশন রিয়াকশন হচ্ছে, যেটা ওই যে আমরা যদি মানে মানে একটা স্ক্যান করি, তখন একটা ওই যে একটা মানে কি বলা যায়, যে একটা ইসিজি রিপোর্টের মধ্যে দেখা যায় না, বিভিন্ন ধরনের টেকনিক্যালিটিস গুলো দেখা যায় না? জি স্যার। তাহলে ইসিজি রিপোর্টের মধ্যে যে টেকনিক্যালিটিস গুলো দেখা যায়, সেই টেকনিক্যালিটিস গুলো এবং ওই ব্যক্তির যে ব্যথার অনুভূতি, দুটো কি সমান, একই জিনিস, নাকি একটা একটা রিপ্রেজেন্টেশন? স্যার একটা একটা রিপ্রেজেন্টেশন। তাহলে দেখা যাচ্ছে ইসিজি রিপোর্টে যেটা দেখা গেছে, বা আমাদের ব্রেইনের স্ক্যান করলে যে, আমি জানি না সে ধরনের ডাক্তারি ভাষায় কি বলে, তারা যে ছবি টবি গুলা নেয়,
এই ছবি দিয়ে তারা একটা বোঝার চেষ্টা করে যে এখানের মধ্যে একটা সুবিধা বা অসুবিধা হচ্ছে। তো এই সুবিধা বা অসুবিধা হচ্ছে তারা যেটা বোঝার চেষ্টা করে, এইটা কি মানে থার্ড পার্সন সাবজেক্টিভ ফেনোমেনা নাকি ফার্স্ট পার্সন মানে সরি থার্ড পার্সন অবজেক্টিভ ফেনোমেনা নাকি ফার্স্ট পার্সন সাবজেক্টিভ ফেনোমেনা, কোনটা? মানে স্যার আমাদের মানে ব্রেনের মধ্যে যে মানে কাজকর্মগুলো চলছে বা এইগুলা ডাক্তার কিভাবে বুঝে, এটাই বলছেন? হ্যাঁ, ডাক্তার যখন স্ক্যান করে বোঝার চেষ্টা করে তখন ডাক্তার কি আমাদের সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স থেকে পায় নাকি? আচ্ছা আচ্ছা, এটা বুঝে। স্যার ওটা অবজেক্টিভ এক্সপেরিয়েন্স হবে। অবজেক্টিভ থেকে পায়, জি। ডাক্তার যখন আমার ব্রেইনটাকে দেখে তখন সে কি আমার ব্রেইন দেখে না তার ব্রেইনের মধ্যে যে ইমেজ তৈরি হয়েছে সেটাকে দেখে? স্যার তার মানে আমার ব্রেন দেখার মাধ্যমে তার ব্রেনে একটা ইমেজ তৈরি হয়েছে। এবারে আমি একটু মজা করি, তাহলে আমরা কি রুমের মধ্যে আছি না রুম আমাদের মধ্যে আছে? আমরা কি জগতে আছি নাকি জগৎ আমাদের মধ্যে আছে? স্যার আপনি রুমের মধ্যে আছেন। আমি রুমের মধ্যে আছি? জি স্যার। আর দুইটাই সত্য। আচ্ছা, আইডিয়ার দিক থেকে জগৎটা আমার মধ্যে আছে। আচ্ছা আমাকে বলতে দাও, আজকে ক্লাসটা ভালোই ইন্টারেক্টিভ হচ্ছে, যে আমাকে বলতে দাও সেটা হচ্ছে যে মেটাফিজিক্যালি আমাকে বলতে দাও মেটাফিজিক্যালি আমি জগতের মধ্যে আছি, মেটাফিজিক্যালি আমি রুমের মধ্যে আছি, বাট এপিস্টিমোলজিক্যালি জ্ঞানগত দিক থেকে আমার জগৎ, এই জগৎটা যে আছে আর এই যে রুমটাতে আছে যা কিছু আছে, এখানে যে একটা চশমা আছে, এখানে যে একটা কলম আছে, যা কিছু আছে এই সব কিছু থাকার জ্ঞান আমার ব্রেনের ভিতরে আছে। স্যার একটু বলি, আপনি মেটাফিজিক্যালি বলছিলেন, এটা কি মেটাফিজিক্যালি হবে না ফিজিক্যালি হবে? এইটা হ্যাঁ ফিজিক্যালি বললে ভালো, ফিজিক্যালি বললে বুঝতে সুবিধা। ফিজিক্যালি আমি ওয়ার্ল্ডের মধ্যে আছি কিন্তু ওয়ার্ল্ডের এপিস্টেমিক আইডিয়াটা আমার মধ্যে আছে। কিন্তু জ্ঞানগত দিক থেকে আমার জ্ঞানের দিক থেকে এই পুরো জগৎটা আমার জ্ঞানের বিষয়। আমার এই শরীরটা আমার জ্ঞানের বিষয়। আমি যখন আমার হাতের দিকে দেখি, আমার হাত হচ্ছে আমাদের জ্ঞানের বিষয়, আমি হচ্ছে জ্ঞানের কর্তা। সে আমিটা কোথায়? সে আমিটাকে আমার ব্রেন নাকি আমার একটা মাইন্ড বলে একটা কিছু আছে যে জিনিসটা জগৎ আমাদের ভেতরে আছে। আচ্ছা, তাহলে জ্ঞানগত দিক থেকে জগতের সকল জ্ঞান আমার মধ্যে আছে। ওই যে আমরা রিয়েলিজম আইডিয়ালিজম নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আমার মাথার মধ্যে যদি জ্ঞানটা না থাকে আছে আমি কিভাবে বলবো? ওকে, আমার জ্ঞানটা আমার মাথার মধ্যে যখন আসে তখন আমি ভাবি যে এটা সত্যি, যদি এটা বাস্তবে না থাকে তাহলে আমি জ্ঞান পাইলাম কোত্থেকে? এভাবে আমি একটা অনুমান করি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এপিস্টিমোলজির যে বিষয়গুলা, যেগুলো তোমরা সেকেন্ড ইয়ারে কোর্সে করেছো, থার্ড ইয়ারে তোমাদের মধ্যে আছে, সেগুলো কিন্তু ফিলোসফি মাইন্ড বোঝার ক্ষেত্রে বেশ কাজে লাগে। ওকে, আচ্ছা, তাহলে আমি কি আর কিছুক্ষণ কন্টিনিউ করব? স্যার করেন, মিনিট 5-10। অলরেডি তো 4:23। আচ্ছা, তাহলে আমি একটু আর 5-7 মিনিট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা perhaps neural events just are the thoughts, qualia and so forth encountered in introspection. এখন আমাদের যে নিউরাল, আমাদের যে স্নায়ুর এখানে ভিতরে যে যা ব্যাপার স্যাপার চলতেছে, এগুলা কি আমাদের চিন্তার রিপ্রেজেন্টেশন নাকি এগুলোই হচ্ছে চিন্তা? চিন্তার রিপ্রেজেন্টেশন যে মনে করে সে ডুয়ালিস্ট, আর কেউ যদি মনে করে যে রিপ্রেজেন্ট করে, তার মানে এইটা চিন্তাকে রিপ্রেজেন্ট করার জন্য কাজ করে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই লেখাগুলা, মনে করো এখানে যে লেখাগুলা আছে, এই লেখা কি দেখা যাচ্ছে? লেখা কি দেখা যাচ্ছে? এটা হ্যাঁ, না কিছু বোঝা যাচ্ছে না কি লেখা আছে, বাট লেখা
লেখা পড়তে পারার দরকার নাই, লেখা যে ও আছে না, ওটা বোঝা হ্যাঁ, যাচ্ছে তো। কিছু লেখা আছে এটা বোঝা যাচ্ছে, কিছু আছে লেখা। তাহলে এই লেখার মধ্যে কথার কথা যে বই, আমি এই যে লাইট রিফ্লেকশন বন্ধ এই বই, জি স্যার, বইয়ের মধ্যে কি আছে? লেখা আছে, কিছু লেখা আছে। এই লেখাগুলা যদি আমরা নিজেরা বুঝতে না পারি, এখান থেকে যদি আমরা জ্ঞান আহরণ করতে না পারি, তাহলে এই লেখাগুলা থাকা কি অর্থপূর্ণ হবে নাকি অর্থহীন হবে? অর্থহীন, যদি না বুঝি তাহলে অর্থহীন। তাহলে আমরা জ্ঞানের কর্তা হিসেবে আমি আছি বলেই তো এই বইটার মধ্যে জ্ঞান তো বইয়ের মধ্যে নাই, বইয়ের মধ্যে জ্ঞানের কথাগুলো লেখা আছে, আমি এখান থেকে সেগুলোকে এক্সট্রাক্ট করি, তাই না? স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমরা বই থেকে বা ডায়েরির লেখা থেকে আমাদের জ্ঞানের বিষয়গুলোকে নেই, ওকে? তাহলে জি স্যার। এখন এই লেখাগুলা কি জ্ঞান নাকি জ্ঞানের রিপ্রেজেন্টেশন? স্যার জ্ঞানের রিপ্রেজেন্টেশন, জ্ঞান থেকে তাই তো এই যদি- লেখাগুলো আমি লিখছি। তাই যদি তুমি মনে করো, তাহলে আমাদের নিউরাল, আমাদের এই যে ব্রেনের মধ্যে, জি আমাদের স্নায়ুর মধ্যে এক ধরনের কেমিক্যাল লেখাজোখা আছে না? জি আমাদের স্নায়ুর মধ্যে যা কিছু আছে, ব্রেনের মধ্যে যা আছে, যা বিজ্ঞানীরা স্ক্যান করে বের করে, ওই লেখাগুলোকে পাঠ করার চেষ্টা করে। আমাদের ডিএনএ স্ট্রাকচার, এগুলা কতগুলা মানে ল্যাঙ্গুয়েজের মতো ব্যাপার না, সিকোয়েন্সে থাকে না, জি স্যার। মানে কোড ল্যাঙ্গুয়েজের মতো ব্যাপার না? তাহলে কোড জি, স্যার। ল্যাঙ্গুয়েজ থেকে যদি কোনো ব্যক্তি যদি ডিকোড না করে, পাঠোদ্ধার না করে, সেটা যেমন মিনিংলেস, তেমনি আমাদের ব্রেনের মধ্যে যেগুলো আছে সেগুলো যদি আমরা পাঠোদ্ধার না করি, তাহলে তো সেটা মিনিংলেস হয়ে দাঁড়াবে, তাই না? জি স্যার। তাহলে যারা বস্তুবাদী তারা বলবে আমাদের যে নিউরাল ইভেন্টস গুলো আছে, এই যে নিউরাল ইভেন্ট গুলো আছে, এগুলোই হচ্ছে আমাদের চিন্তা এবং কোয়ালিয়া, এর বাইরে আলাদা কোনো কিছু নাই, নাই। ওকে? তাহলে জি স্যার। এই মাইন্ড ব্রেন আইডেন্টিটি থিওরি, যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, জি এই স্যার। মাইন্ড ব্রেন আইডেন্টিটি থিওরিতে বলা হবে, এটা বস্তুবাদীদের তত্ত্ব, সেটা হচ্ছে যে আমরা যেটাকে মাইন্ড বলি সেটা আসলে আচ্ছা। আমাদের ব্রেইনের কতগুলো অ্যাক্টিভিটিস, আমাদের নিউরাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, এবং এটার পক্ষে কি প্রমাণ আছে এবং এটার বিপক্ষে কি যুক্তি আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে মানে আলোচনা করব। পরবর্তী ক্লাসের লিংক তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। জি স্যার। পরবর্তী ক্লাসটা কোন দিন হবে সোহানি? বৃহস্পতিবার। হুম? বৃহস্পতিবার। বৃহস্পতিবার 3টায় তোমরা যথাসময়ে চলে আসবা। আর আজকে আমি এতক্ষণ যা আলোচনা করলাম এটার উপরে যদি কারো কোনো প্রশ্ন বা না বোঝার থাকে বা কোনো পরামর্শ থাকে বলতে পারো। স্যার রিয়েলিস্ট স্ট্রাকচার ওইটার থেকে একটু বুঝতে সমস্যা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমরা এটা আবার একটু ব্যাক করি। স্ট্রাকচার, জি স্যার। এই যে স্ট্রাকচারাল রিয়েলিজম, জি স্যার। আসলে আমরা রিকা শুনতে পাচ্ছ? শুনতেছি। এবং আমার মনে হয় স্ক্রিনও দেখতে পাচ্ছ, তাই না? স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ওগুলো পড়তে পারতেছো? জি স্যার, পড়তে পারতেছি। এই লেখাগুলো যেটা তুমি পড়তে পারতেছো সেগুলো কি রিয়েল নাকি ইমাজিনারি? না স্যার, আমি দেখতেছি স্যার এটা বাস্তব, সেজন্য এটা এটা রিয়েল। রিয়েল। আচ্ছা, রিয়েল। তাহলে এই লেখাগুলোর মাধ্যমে তোমাদের সাথে আমি কানেক্টেড হচ্ছি এই বিষয়টা আলোচনা করার ক্ষেত্রে। জি। তাহলে এই লেখাগুলো আমাদের জন্য একটা স্ট্রাকচার হিসেবে কাজ করতেছে, অ্যাজ জি। ওয়েল এজ আমাদের এই যে জুম সফটওয়্যার, ইন্টারনেট ব্যবস্থা, আমাদের সবগুলো কাজ করতেছে না? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি এই মুহূর্তে এই বিষয়টা কিছু একটা বুঝতে পারতেছো, সেটা সঠিক হোক ভুল হোক বেশি হোক কম হোক, কিছু একটা বুঝতেছো না? জি স্যার। তো তুমি যা বুঝতেছো, আমি যা কিছু বুঝতেছি, তোমাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, মাঝখানে এখানে একটা প্রসেস কাজ করতেছে। এই প্রসেসটা কি মানে অবজেক্টিভ নাকি সাবজেক্টিভ? স্যার সাবজেক্টিভ হবে। কেন সাবজেক্টিভ হবে? এই প্রসেসটা অবজেক্টিভ। এই প্রসেসটার মাধ্যমে তুমিও বুঝতে পারতেছো, অন্যরাও বুঝতে পারতেছে, চাইলে যে কেউ বুঝতে পারে। এই প্রসেসটা স্যার হচ্ছে, আমাকে বলতে দাও। অবজেক্টিভ। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তুমি যেটা বলতে চাচ্ছ সেটাই আমি বলতে চাচ্ছি
এই প্রসেসটা স্বয়ং অবজেক্টিভ, কিন্তু এই অবজেক্টিভ প্রসেসকে যখন আমি গ্রহণ করি তখন কিন্তু এটা কিন্তু সাবজেক্টিভলি আমি গ্রহণ করি। আচ্ছা স্যার, এটাই বলতে যাচ্ছিলাম। এইটাই মনে করো বইয়ের যে লেখাগুলা, হ্যাঁ, এই যে আমি হাতে একটা বই নিলাম, এই বইয়ের যে লেখাগুলা, এই লেখাগুলা কি জ্ঞান, নাকি জ্ঞান আমরা ব্যক্তি আহরণ করি? স্যার আমি কিছুই দেখতেছি না, শুধু একটা বই দেখলাম। বই দেখছো, বইয়ের মধ্যে কি থাকে সেটা বলো। স্যার ছিল, ওখানের মধ্যে লেখা ছিল কিছু, বাট স্যার আমি আচ্ছা ওগুলো যাই হোক, দেখিনি। লেখা পড়ার দরকার নেই, বইয়ের মধ্যে লেখা থাকে, সেই লেখাগুলা পড়ে আমরা অর্থ বের করি, তাই না? জি স্যার। আমরা যদি অর্থ বের না করতাম তাহলে এই লেখাগুলা তো মিনিংলেস হইতো। লেখাগুলা তো লেখা হইতো না, লেখাগুলা তো এক ধরনের রিপ্রেজেন্টেশন। এই তাহলে এখন তুমি লেখাগুলা অর্থকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, এখন অর্থটা ইন্ট্রিনসিক আর লেখাগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশন। এখন এই অর্থটা ব্যক্তি ঠিক করে, আমি ঠিক করি, ঠিক আছে? তাহলে আমার একটা ব্যক্তিগত সত্তা আছে, যে সত্তাটা মানে আমার এই যে বেস, আমার যে ব্রেন, আমার যা কিছু সেইটা আমার মানে তাহলে আমি আমার মাথা, আমার হাত, আমার বই, আমার খাতা, তাহলে আমিটা কি এই আমার মাথা, হাত, পা, বই যা কিছু এগুলো সমন্বয়, নাকি এর বাইরে কোন একটা কিছু যার একটা বডি আছে, যার একটা মানে বডির মধ্যে একটা ব্রেইন আছে, যার এই যে ডায়েরি আছে, যার এই যে একটা ভাঙা মোবাইল আছে, যার এটা আছে সেটা আছে? তাহলে আমি এবং আমার জিনিস এই দুটা কি আলাদা নাকি একই? আলাদা। আলাদা আলাদা। যারা আলাদা মনে করে তারা হচ্ছে দ্বৈতবাদী, তারা দুইটা সত্তা মনে করে যে আমার মাইন্ড এবং আমার বডি দুটো আলাদা। আর যারা মনিস্ট মানে যারা একত্ববাদী, তারা মনে করবে যে আমি যেটাকে মাইন্ড বলছি এটা আলটিমেটলি আমরা যদি রিডিউস করে নিয়ে আসি তাহলে আমাদের ব্রেনের মধ্যে আমরা পাই। সেই হিসাবে তারা মাইন্ড বডি আইডেন্টিটি থিওরির কথা বলবে। ওকে, আর যেটা দিয়ে আমরা আজকে শুরু করেছিলাম বার্ট্রান্ড রাসেল, তিনি বলছেন যে মাইন্ড এবং বডি এই দুইটার কোনো একটা ঠিক সেটা ঠিক, বরঞ্চ মানে আসল যে জিনিসটা সেটা একটা নিউট্রাল একটা কিছু, সেটা আমরা জানি না, কিন্তু সেটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে বডি আর একটা বহিঃপ্রকাশ হচ্ছে মাইন্ড। ঠিক আছে? তাহলে মানে কেউ যদি না বুঝে থাকো আমি আবার রিপিট করব, আর কোনো পয়েন্ট যদি ক্লিয়ার না থাকে বলবো, এরপরে শেষ করব। স্যার হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, ওই যে প্রথম বিষয়টাই মানে এই যে ইনট্রানজিটিক যেটা বললাম, শতমূল্য, যে নিজেই নিজের মূল্য বহন করে, সেক্ষেত্রে কি টাকাকে আমরা ইনট্রানজিটিক বলবো? টাকা ইনট্রানজিটিক না, ইন্ট্রিনজিক। ইন্ট্রিনজিক মানে শতমূল্য। যেমন মনে করো স্বর্ণ, উদাহরণ হিসাবে আছে, স্বর্ণের উপরে যদি স্বর্ণ লেখা থাকে তাও এটা স্বর্ণ, স্বর্ণ লেখা না থাকলেও স্বর্ণ। কিন্তু মনে করো এই চামচটার মানে এই চামচটার মনে করো কথা 10 টাকা এটার দাম। ওকে, তাহলে 10 টাকার দামটা হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রিনজিক ভ্যালু মানে পরত মূল্য। আর চামচটার মধ্যে যে মেটাল গুলো আছে সেই মেটাল গুলো হচ্ছে এটা শতমূল্য। তাহলে মানে আমাদের আলোচনার সাথে প্রসঙ্গটা হচ্ছে আমাদের যে চেতনা, কনসাসনেস, এই কনসাসনেস এটা কি ইন্ট্রিনজিক ফান্ডামেন্টাল কোনো কিছু, বেসিক কোনো কিছু, না কনসাসনেস হচ্ছে একটা এমার্জেন্ট ফিউচার মানে আমাদের ব্রেইনের একটা বাই প্রোডাক্ট? যেমন চুম্বকের বাই প্রোডাক্ট হচ্ছে, চুম্বক হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ করে, তাই না? তাহলে বস্তুর যেরকম গুণ আছে, বস্তুবাদীদের মতে আমাদের ব্রেইন হচ্ছে এমন উন্নত একটা পদার্থ যে পদার্থের একটা গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে চিন্তা করা। যে চিন্তার কারণে আমরা ভুল করে মনে করি যে আমাদের মানে ব্রেইনের বাহিরে মানে আলাদা একটা সত্তা আছে, একটা আত্মা আছে, একটা মন আছে, যেটা আমাদের মানে বডির সাথে ইন্টারেক্ট করে কাজ করে। ওকে, তাহলে এই যে চেতনা,
আমাদের এই যে চেতনা, এই চেতনাটা কি ইন্ট্রিনসিক নাকি নাকি এটা মানে এক্সট্রিনসিক, মানে বাই প্রোডাক্ট অফ Extrinsic? আওয়ার ব্রেন? যদি আমরা বলি যে চেতনাটা হচ্ছে ইন্ট্রিনসিক, এটা জি। আমাদের ব্রেন থেকে আসে নাই, তাহলে ব্রেন থেকে যদি চেতনা না আসে, তাহলে চেতনা আসার জন্য একটা মন লাগবে। মন লাগবে জি স্যার। মানে মন হচ্ছে কি যেটা অবস্থিত, জি স্যার, এটা আর কি। তো আজকে আমরা ঠিক আছে। অনেক সুন্দর আলোচনা করলাম। জি স্যার। উপস্থিতি যদিও বেশি ছিল না। আগামী বৃহস্পতিবার তোমাদের সাথে আবার সাক্ষাৎ হচ্ছে। ইনশাল্লাহ স্যার, ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ।